বুঝতে পারছো? তার মানে আমরা সবাই মানুষ নই, কেউ কেউ মহামানব রয়েছি। আমি গতকাল জানিয়েছিলাম ভাই যে একটা টাইমের পর গিয়ে তোমার কাছে আর রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবে না, কারণ ব্যাপারটা আমি করি না। না স্যার, মানে ক্লান্ত থাকার কারণে কালকে মানে আমি শুয়ে গিয়েছিলাম। নিশ্চয়ই তুমি ক্লান্ত থাকলে নিশ্চয়ই শুয়ে পড়বে, ইভেন আজকেও ক্লান্ত থাকলে আজকেও শুয়ে পড়বে তাড়াতাড়ি। আমি আবারও বলছি যে তুমি নিয়ম মেনে না করলে কারোর কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবে না, আর নিয়ম মেনে করলে সবার কাছে যাবে, যারা পাঠাচ্ছ সবার কাছে যাবে। কারণ আমার সঙ্গে তোমার শত্রুতা থাকতেই পারে, তোমাকে আমার পছন্দ নাই হতে পারে, কিন্তু সফটওয়্যার এই বন্ধুত্ব শত্রুতা পছন্দ অপছন্দ বোঝে না। ও যদি দেখে যে হ্যাঁ এই ছেলেটা বা মেয়েটা ঠিকঠাক কোড পাঠিয়েছে, তাহলে ও ঠিক পাঠিয়ে দেবে, তুমি তাকে ভালোবাসো। ঠিক আছে, আমার মধ্যে কম ভালোবাসা থাকতেই পারে, কিন্তু সফটওয়্যার কিন্তু এটা বোঝে না। তুমি ঠিক টাইমে পাঠালে তোমার কাছে যাবেই। একটু প্লিজ ওয়েট করে যাও, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আজ আমাদের তৃতীয় দিনের ক্লাস চলছে জিওগ্রাফি। আগামীকাল স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস থাকবে রাত 8টা থেকে, স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেই পার্টে ক্ষেত্রে মানে আগামীকালকে ক্লাসে আমি যেটা বলবো, যেটা তুমি বুঝতে পারবে ক্লাস করার পর, যে হ্যালো স্যার, গুড মর্নিং। আচ্ছা ভাই, গুড ইভিনিং বলো ভাই। গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং। কিছু বলবে স্যার? গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, একটু একটু আমাকে বলতে দাও, একটু কথা বলি আমি, একটু আমায় কথা বলতে দাও। স্যার যেটা আমি বলছিলাম যে আগামীকালকে পিএসসি এসআই পরীক্ষা দিতে চাই স্যার, কিছু পরামর্শ দেন। আমার ভাই ক্ষমতা কতটুকু যে আমি তোমাকে পরামর্শ দিয়ে কিছু করতে পারবো? ক্লাসগুলোর মধ্যে থাকো, দেখো, তুমি বুঝতে পারবে সবকিছু। না, আপনার অনেক কিছু জানা আছে, কাইন্ডলি একটু জানাবেন। তুমি যতটা সাধারণ আমি তার থেকেও সাধারণ। স্যার ওই জয়েন করে গেছেন, একটু প্লিজ বলতে দাও, আমি 1 মিনিটের মধ্যে স্টার্ট করব। যেটা বলার যে এই ক্লাসটা শেষ হওয়ার পরে কিন্তু আমি আবারও আসবো। আজকেও কিন্তু সিক্রেট কোড শেয়ার করা হবে। যেহেতু কথাটা বলছি সিক্রেট, তার মানে বুঝবে যে এটা কিন্তু গোপন একদম। মানে গতকাল যে কোডটা শেয়ার করা হয়ে গেছে সেটা কিন্তু আর এখন গোপন নেই, সেটা কিন্তু আর সিক্রেট নেই। তার মানে আজকে নতুন কোড শেয়ার করা হবে, অর্থাৎ কি সেটা আমি নিজেও জানি না। তাই আজ ঠিক ক্লাসটা যখন 9:30 শেষ হবে আমি আবারও আসবো তোমাদের সামনে। আসার পর তোমার থেকে ফিডব্যাকটা নেব, দেন তোমাদের সাথে একটা কোড শেয়ার করব, করে আজকের ক্লাসটা আমরা শেষ করব। আর যেটা বলছিলাম স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে, যেটা আগামীকাল রাত 8টা থেকে থাকবে, এই ক্লাসের ক্ষেত্রে তুমি পিডিএফ নোটসটা দেখলে অবাক হয়ে যাবে যে একটা নোটসের মধ্যে এত সুন্দর জিনিস সাজানো থাকে, এত সুন্দর করে গোছানো থাকে সবকিছু, যে তুমি সবকিছু এক জায়গায় পাবে। যে বিভিন্ন, ধরো আমরা যদি বলি যে আমাদের রাজ্যে বিভিন্ন রকমের নৃত্য, প্রত্যেকটা রাজ্য ওয়াইজ কোনগুলো কমন সেগুলো সব তুমি দেখতে পাবে। মানে ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে 10টা নাচ রয়েছে, পাঞ্জাবে ধরো 15টা রয়েছে, মহারাষ্ট্রে 20টা রয়েছে, তার মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট না, সেই ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো আলাদা করে মার্ক করা থাকবে। আর কি কি রয়েছে সেগুলো তোমার কাছে দেওয়া থাকবে। বিভিন্ন হেডকোয়ার্টার্স গুলো রয়েছে, ধান গবেষণা কেন্দ্র, গম গবেষণা কেন্দ্র, আখ গবেষণা কেন্দ্র, এই যে এই সমস্ত ব্যাপারগুলো এগুলো তুমি এক জায়গার মধ্যে পাবে। বিভিন্ন ধরো কবিদের ছদ্মনাম, এইগুলো ধরো এবছরে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ কারা পেলো, ভারতরত্ন কারা, এই সমস্ত কিছু সব এক জায়গায় পাবে, যেটা আগামীকালকে ক্লাস দেখলে বুঝতে পারবে। আমি আর সময় নেব না, 8:03 হয়ে গেছে, স্যার অলরেডি জয়েন করে গেছেন। আমি চাইবো যে ক্লাসটা করো। আমি যেটা বলতে পারি যে ক্লাসটা এখন শুরু হয়নি, স্যার শুরু করেনি, আমি যেটা বলতে পারি 9:30 যখন আমি আসবো তখন তোমরা ফিডব্যাক হিসাবে এটাই দেবে যে আমরা জিওগ্রাফি সবাই ক্লাস করেছি, সবাই আমরা জিওগ্রাফি জানি, এমন কেউ নেই আমরা জিওগ্রাফি জানি না। কিন্তু আজকে ক্লাস করার পর তুমি এটাই বলবে যে জিওগ্রাফি আমি নতুন করে শিখলাম, এইরকম জিওগ্রাফি ক্লাস আমি করিনি। মানে এরকম টাইপের বোধহয় আমি তোমাদের থেকে ফিডব্যাক পাবো হয়তো। ওয়েট করে যাই 1.5 ঘন্টা, একটু স্যারকে কোঅপারেট করো যাতে করে ক্লাসটা সব দিক থেকে ভালো হয়। তোমাদের কমেন্ট বক্স খোলা আছে, তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। স্যার আপনি দেখুন এবার শেয়ার করতে পারবেন বা কথা বলতে পারবেন। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। ওদের দিক থেকে মাইকগুলো মিউট করা আছে,
ওরা আচ্ছা কমেন্ট বক্সে আনসার করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। গুড ইভিনিং সকলকে, আশা করি সবাই ভালো আছো। আগামী বেশ কিছু পরীক্ষার জন্য সকলকে শুরুতেই শুভকামনা জানাই। আমি আশা করব তোমরা সবাই প্রিপারেশন নিচ্ছ, নিজেদের মতো করে নিচ্ছ, এবং পরবর্তীকালে অবশ্যই তোমাদের প্রিপারেশনের স্বরূপ তোমরা তোমার এফেক্ট বা তার ফলটা তোমরা পাবে। ঠিক আছে, চলো আজকে আমাদের সেন্ট্রালের যে স্টাফ সিলেকশনের যে পরীক্ষাটা হয়, এসএসসির পরীক্ষা যেটা, সেই এসএসসির পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু আমরা ধারণা আজকে লাভ করব। সাথে আমাদের আজকে টপিক যেটা আছে সেটা হচ্ছে জিওগ্রাফি। শুরুতে মনে হতে পারে যে জিওগ্রাফি বা জেনারেল অ্যাওয়ারনেস, যেটা আমরা জিকে পোর্শন জানি এসএসসি তে পড়ে, যেটা থেকে তার পরিমাণটা হয়তো মনে হতে পারে কম। মনে হতে পারে যে অনেকেই কি করে, স্টুডেন্টদের মধ্যে এই প্রবণতা আছে, তারা নেগলেক্ট করে যায়। আমি অঙ্ক ভালো পারি, আমি ইংরেজি ভালো পারি, আমি তোমার হচ্ছে যে জিআই ভালো পারি, তার মানে এটা কিন্তু গুড ইভিনিং অলোকেশ। আচ্ছা, তাহলে তার মানে এটা নয় যে আমরা আমাদের কিন্তু ম্যাক্সিমাম স্কোরটা করতে পারবো, এরকমটা ব্যাপার নয়। তো আমাদের সব দিকেই সব ক্ষেত্রেই আমাদের কিন্তু দক্ষতা রাখতে হবে। খুব ইন্টারেস্টিং জিনিস তোমাদের একটা বলি, তোমরা যারা ভাবছো যে আমরা এই সব জায়গাতে তোমার হচ্ছে যে খুব পারদর্শী, মানে ওই আমি পার্টিকুলার কোন জায়গার কথা বলছি বুঝতে পারছো, ইংরেজি, ম্যাথ বা জিআই এর পোর্শনটা যেটা, সেখানে যদি আমি আমি মনে করি আমি খুব পারদর্শী, সেইখানে আমি ম্যাক্সিমাম নাম্বার স্কোর করতে পারবো, এটা কিন্তু সব স্টুডেন্টই ভাবছে। তাহলে কম্পিটিশন ওইখানটাতে হবে না। কম্পিটিশন কোথায় হবে বলো তো? তোমার ডিফারেন্সিয়েট তুমি অন্য স্টুডেন্টদের থেকে করতে পারবে কোনখানে? সেটা হচ্ছে ওই তোমার জেনারেল অ্যাওয়ারনেস যে সাব পোর্শনটা রয়েছে ওখানে। তো প্রথমেই আশা করি সবাই দেখতে পাচ্ছ, তোমরা একটু কমেন্টে জানাও আমাকে। হ্যাঁ, গুড ইভিনিং আজিম, আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আমরা আজকের যেটা, আচ্ছা ঠিক আছে, বেশ দেখা যাচ্ছে মোটামুটি, ঠিক আছে। তো আজকে যেটা করব সেটা আমরা কি করব না, স্টাফ সিলেকশন কমিশনের যে বেশ কিছু পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা সংক্রান্ত একটু আলোচনা করব। তারপরে আমরা আমাদের টপিকের মধ্যে ঢুকে যাব। চলো এক কাজ করি, সবার প্রথম শুরু করি, কোন রকম কোনো বিলম্ব করব না আমরা। কি আছে, সাম এক্সাম রিলেটেড ভিউজ অন স্টাফ সিলেকশন কমিশন। আচ্ছা, স্টাফ সিলেকশন কমিশন যেটা রয়েছে না, এই স্টাফ সিলেকশন কমিশন বেশ কিছু এক্সামিনেশন কন্ডাক্ট করে। যেমন খুব গুরুত্বপূর্ণ এক্সামিনেশনের মধ্যে আমি যদি বলি তাহলে কি কি গুলো হবে, যেমন ধরো এসএসসি সিজিএল, আমরা জানি এসএসসি সিজিএল যেটা কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল বলা হয়। এসএসসি সিজিএল আমি এক এক করে আমি নামগুলো লিখছি। সিজিএল কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল। 2 নম্বর যদি বলি সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। তারপরে তোমার হচ্ছে যে সিপিওর পরীক্ষা, সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন। তারপরে জিডির পরীক্ষা। তারপরে ধরো এমটিএস মাল্টিটাস্কিং। তারপরে 6 নম্বর যদি বলি জেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ার। 7 নম্বর যদি বলি স্টেনোগ্রাফারের পরীক্ষা। তাহলে এই বেশ কিছু পরীক্ষা আমাদের কিন্তু স্টাফ সিলেকশন কমিশন আমাদের কন্ডাক্ট করে। তাহলে এই যে পরীক্ষাগুলো আছে না, এই পরীক্ষাগুলো সম্পর্কে আমাদের জানতে হলে তাহলে পুরো ভিডিওটা আমাদের, পুরো ক্লাসটা আমাদের কিন্তু ঠিকঠাক করে দেখতে হবে। আমি বেশ কিছু পরীক্ষা এখানে উল্লেখ করেছি যেখানে তার সিলেবাস সংক্রান্ত ইনফরমেশন কিছু দেওয়া আছে, যেমন সিজিএল, সিএইচএসএল বা এমটিএস। এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেগুলো মোটামুটি একটা সময়ের গ্যাপেই আমরা কিন্তু সেখানে পরীক্ষাগুলো দিতে পারি। মানে 1 বছর ছাড়া ছাড়া বা 2 বছর ছাড়া ছাড়া এই পরীক্ষাগুলো কিন্তু হয়। তো সেই জায়গাতে আমাদের কিন্তু এই জায়গাতে তৈরি করতে হবে নিজেদের। তাহলে কি কি আছে আগে দেখে নি আমাদের পরীক্ষাগুলো যেগুলো আছে। তাহলে সবার প্রথমে দেখো, সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হয় তার সিলেবাস সংক্রান্ত একটু আলোচনা করে নি। তার সিলেবাস সংক্রান্ত একটু আলোচনা করি। সবাই কম বেশি জানো, সবাই অবগত আছো, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তারা নোটিফিকেশন অলমোস্ট দেখে নিয়েছো। সেখানে নতুন করে কিছু বলার নেই, যদিও তবুও একবার বলে দিই ব্যাপারটা কি না, টায়ার 1 টায়ার 2 এই দুটো পার্টে পরীক্ষা হবে। টায়ার 1 যেটা, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে যে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন, আর সেটাও কম্পিউটার বেসড পরীক্ষা হবে। এবং টায়ার 2 যেটা, সেটাও কম্পিউটার বেসড পরীক্ষা হবে। এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমাদের স্যার অবশ্যই তোমাদের আলাদা করে দিয়ে দেবেন, অসুবিধা হবে না। তোমরা জাস্ট একবার দেখে নাও, খাতাতে নোট ডাউন করার দরকার হবে না।
তারপরে দেখো টায়ার 1 এর মধ্যে দেখো কি কি আছে। দেখো টায়ার 2 এর ক্ষেত্রে পেপার 1, পেপার 2 এবং পেপার 3 এই 3টে পার্ট আছে। একই রকম ভাবে টায়ার 1 এ কি কি আছে সেখানে একটু দেখে নিই কি কি আছে। দেখো টায়ার 1 এর মধ্যে দেখো জিআই পোর্শনটা রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং যেটাকে বলা হয়। 25টা কোশ্চেন থাকবে, সঙ্গে থাকবে কত নাম্বার, 2 নাম্বার করে 50 নাম্বারে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস যেটাকে আমরা জিকে বা জেনারেল স্টাডিজ বলতে পারি, সেই জায়গাতে 25টা কোশ্চেন থাকবে, 50টা নাম্বারের পরীক্ষা। 3 নম্বরে ম্যাথ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যেটা 25টা কোশ্চেন 50 নাম্বার থাকবে, এবং থাকবে ইংলিশ কম্প্রিহেনশন, যেটা 25টা কোশ্চেন 50 নাম্বার। তাহলে সব মিলিয়ে 200 নাম্বারের পরীক্ষা এবং 100টা কোশ্চেন থাকবে। 60 মিনিট বা 1 ঘন্টার পরীক্ষা। আর এটা সিবিটি টেস্ট, আমরা সকলেই জানি কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের টায়ার 1 এর। একই রকম ভাবে টায়ার 2 তে দেখো সেকশন 1, 2 এবং 3 এই 3টে পার্ট আছে। এখানে সেকশন 1 যেটা রয়েছে, এখানে দেখো সেকশন 1 যেখানে রয়েছে দেখো মডিউল 1 এবং মডিউল 2 এই দুটো পার্ট আছে। মডিউল 1 যেটা রয়েছে মডিউল 1 যেটা রয়েছে সেটা কি আছে না ম্যাথমেটিক্যাল এবিলিটিস আছে, 30টা কোশ্চেন থাকবে। মডিউল 2 তে রিজনিং আছে, যেটা জিআই বলেছিলাম, 30টা কোশ্চেন থাকবে এবং সেখানে নাম্বার কত থাকবে, 180। একই রকম ভাবে সেকশন 2 যেটা মডিউল 1 এবং মডিউল 2, সেখানে কি আছে না ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। 45 নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল অ্যাওয়ারনেস 25 নাম্বার, সব মিলিয়ে 210 নাম্বার। 210 নাম্বারের পরীক্ষা। তাহলে টোটাল দেখো 390 নাম্বারের পরীক্ষা একই দিনে কন্ডাক্ট করা হবে, সেটা আমরা সকলেই জানি। এবং যেটা এখন অনেক খবর আসছে যেটা, সেটা হচ্ছে যে কোশ্চেন সেট করে, এতদিন টিসিএস কোশ্চেন সেট করেছিল, সেই এজেন্সি নাকি চেঞ্জ হচ্ছে এবারে। সেটা মনে হচ্ছে কোনো একটা আইটি সেক্টর নতুন করে কোশ্চেন সেট করার কথা ভাবনা চিন্তা করছে। তো সেই জায়গাতে সেন্টার তোমাদের টিসিএস এই পড়বে স্বাভাবিকভাবে যেরকম পড়ে, কিন্তু কোশ্চেন সেট যেটা, সেই কোশ্চেন সেটটা কিন্তু অন্য কোনো আইটি সেক্টর সেটা নিজের আয়ত্তে নিয়েছে, এরকম একটা ধারণা, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত কনফার্ম কিছু নয়, তোমরা এরকম একটা খবর তোমরা ইতিমধ্যে হয়তো পেয়েছো অনেকেই। তো যাই হোক, সেটা ব্যাপার নয়, আমরা পড়াশোনা করলে আমরা অবশ্যই আমাদের সাকসেসটা আমরা পাবো, অসুবিধা হবে না। সেকশন 3 তে দেখো মডিউল 1 এবং মডিউল 2, যেখানে কম্পিউটার নলেজ এবং ডাটা এন্ট্রি স্পিড টেস্ট দুটোই কোয়ালিফাইং আছে, দুটোই কোয়ালিফাইং। ব্যাপারটা কি না সবগুলোই হবে একটা দিনেই, মনে রাখতে হবে সবগুলোই হবে একটা দিনে। তাহলে এখানে যেটা আছে তোমাদের সিজিএল টায়ার 2 তে, তাহলে এক্সাম প্যাটার্নটা কিভাবে হয় সেটা তোমরা দেখলে। এখানে এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কি না জেনারেল অ্যাওয়ারনেস এর যে সিলেবাসটা রয়েছে সেখানে কি আমরা জানি, আমাদের নতুন করে নিশ্চয়ই বলার দরকার হবে না, বা কোনো এরপরে তোমাদের যখন আলাদা করে ম্যাথ, ইংলিশ বা জিআই এর জন্য তোমাদের হচ্ছে যে ক্লাস দেওয়া হবে, তোমরা সেখানে জিনিসগুলো জানবে, সিলেবাস সংক্রান্ত সেখানে ইনফরমেশন তোমরা পাবে। তো তার আগে যতটুকু আমার এখানে বলে দেওয়া উচিত সেটা হচ্ছে কি না জেনারেল অ্যাওয়ারনেস এর যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা কি আছে না ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারিং কান্ট্রিজ, স্পেশালি টু হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সেন্স, পলিটি, জেনারেল পলিসি যেটা, এবং সায়েন্টিফিক রিসার্চ। এছাড়াও সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, বুকস অ্যান্ড অথার্স, স্পোর্টস, ইম্পর্টেন্ট স্কিমস, ইম্পর্টেন্ট ডেজ, পোর্টফোলিওস, পিপল ইন নিউজ অ্যান্ড স্ট্যাটিক জিকে। এই যে স্ট্যাটিক জিকে বলে দিল, এখানেই হচ্ছে যে আমাদের সমস্যাটা তৈরি করে দিয়েছে। স্ট্যাটিক জিকের পরিমাণ বা স্ট্যাটিক জিকের যে তোমার হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে একটা লার্জ কনসেন্টে আছে, প্রচুর পরিমাণে ইনফরমেশন এই স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যাবে, যেটাকে আমরা ট্র্যাডিশনাল জিকে বলি, এই জায়গাতে পড়ে যাবে। তাহলে একটা জিনিস দেখেছি কি সাবজেক্টিভ জিকেও থাকছে, সাথে স্ট্যাটিক জিকের পোর্শনটাও থাকছে, এতটুকু ক্লিয়ার। এখানে দেখো একটা জিনিস দেখাচ্ছে, দেখো ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারিং কান্ট্রিজ স্পেশালি পার্টেনিং টু দ্য হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক সেন্স, সবগুলোই মোটামুটি আমাদের আয়ত্তের মধ্যে রাখতে হবে। আমি যেটা বলেছিলাম শুরুতেই, যেটা বলেছিলাম একটু যদি ভালো করে দেখো, তাহলে এইখানে দেখো 25 দিনে 75 নাম্বার এই জেনারেল অ্যাওয়ারনেস ছেড়ে দিয়ে ইংলিশ, ম্যাথ এবং জিআই এর ক্ষেত্রে
আমি 75 নাম্বার কিন্তু যারা একটু এসএসসির জন্য পড়াশোনা করছো তারা নিয়মিত প্র্যাকটিস করো এবং অভ্যেস তোমাদের অনেকটা জিনিসটা নিয়ে তোমরা অবগত আছো, ভালো প্রিপারেশন রেখেছো। বাকি জেনারেল অ্যাওয়ারনেস যেটা প্রথমেই বলেছিলাম, এই জায়গাতে কিন্তু নিজেদের দক্ষতা এবার বাড়াতে হবে। এটা তোমাদের পার্থক্য তৈরি করে দেবে অন্য ক্যান্ডিডেটের থেকে। বারবার করে বলছি, সবাই ভালো নাম্বার করবো এই তিনটাতে, কিন্তু যে এই জায়গাতে ভালো নাম্বার করতে পারবে সে কিন্তু অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে যাবে। তাহলে সব জানতা হতে হবে। এক কথাতে ভালো চাকরি বাকরি পেতে গেলে, ভালো পোস্ট পেতে গেলে আমাকে সব জানতা হতে হবে, সব জানতা হতে হবে, তবেই চাকরি পাবে তোমরা। অ্যাকচুয়ালি এটাই মনে রাখতে হবে। এটা শুরুতেই বলি, তোমরা পড়াশোনা করেছো, অনেকে নতুন করে পড়াশোনা করছো, অনেকে অনেক দিন থেকে পড়াশোনা করছো। সকলের জন্যই একটা কথা বলে রাখি, তোমরা সকলেই নিউ কামার, আমি ধরে নিচ্ছি সকলেই এই সময় পড়াশোনা শুরু করেছো। তো একটা জিনিস শুরুতেই বলে রাখি, যারা আমার স্টুডেন্ট হয় তাদের আমি শুরুতেই একটা কথা বলি যে তোমরা ভগবানের কাছে কৃতজ্ঞ। তার কারণ কি, অনেকেই তো ছেলেপুলে আছে যারা তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের সহপাঠী যারা সবাই তো আছে, সবাই কি তোমাদের মতো পড়াশোনা করছে, এত কষ্ট করছে, এত জানছে, এত শিখছে? তা তো নয়। নিজেদেরকে একটু অন্য ভাবতে শুরু করো। তোমরা ভগবানের কাছে এই কারণেই কৃতজ্ঞ যে তোমাদের যোগ্য বলে মনে করেছেন বলে তিনি তোমাদের এই দিকে ঠেলেছেন। তোমরা পড়াশোনা করতে পারবে, তোমাদের সেই ক্যাপাবিলিটি এইখানটাতে ঠেলেছে এবং তাই তোমরা এই অংশগ্রহণ করেছো। এইটা সবার প্রথম মাথাতে ঢোকাতে হবে। নিজের ক্যাপাবিলিটি কোয়ালিটিকে কখনো তোমার হচ্ছে যে নিচু ভাববে না, আন্ডার এস্টিমেট করবে না। সবসময় মনে রাখবে তুমি সেরা, তুমি অন্যদের থেকে অনেক বেশি জানো, অনেক বেশি চেনো। এই জিনিসটা সবার প্রথম মাথাতে ঢোকাতে হবে। সে কেন পারলো, আমি কেন পারলাম না, এটা কিন্তু ভাবলে হবে না। যদি না পারো তবে কিভাবে পারতে হবে সেই চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। তাই যত্ন সহকারে পড়াশোনা করবে। চারা লাগানো হয়ে গেছে, গাছে জল দাও, তার পরিচর্যা করো, ঠিক একটা সময় গিয়ে তুমি তার ফলটা পাবে। এটা নিয়ে ভাবার কিচ্ছু দরকার নেই। স্বাভাবিকভাবে আমি একটা কথা বলে দিই, ব্যাপারটা হচ্ছে কি না, পরীক্ষা তো সব ধরনের হয়। যেমন আমি যদি ওয়েস্ট বেঙ্গল যারা আপনার বাংলার ছেলেপুলে আছি, সেখানে আমরা দেখি স্কুল সার্ভিস কমিশন আছে এবং WPSC পাবলিক সার্ভিস কমিশন, তার আন্ডারে WBCS বা অন্যান্য পরীক্ষাগুলো হয়। তো সেই জায়গাতে প্রচুর কম্পিটিশন। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে SBI, IBPS সেখানে পরীক্ষাগুলো হচ্ছে, কন্ডাক্ট করছে, তারা সেখানে পরীক্ষা কন্ডাক্ট করছে। তারপরে আছে সেন্ট্রালের পরীক্ষা। এই সেন্ট্রালের পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ যে কমিশন সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, তার আন্ডারে কি কি পরীক্ষাগুলো হয় এখনই আমরা আলোচনা করেছি। এছাড়াও রেলের পরীক্ষা বা অন্যান্য বেশ কিছু পরীক্ষা আছে যেগুলো কিন্তু আমরা এই স্টাফ সিলেকশন কমিশনের সেন্ট্রাল তোমার হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের যে সিলেবাসটা আছে সেটা যদি কভার করতে পারি তাহলে দেখবো আমরা সেন্ট্রালের যত পরীক্ষা আছে সবগুলোই কভার করতে পারবো। তবে একটা জিনিস কি, বারবার করে বলছি, আমি যদি সব খেতে যাই তখন কিন্তু অ্যাসিডিটি হয়ে যাবে। আমাকে বাঁচতে হবে, ভাবতে হবে কোনটা আমি পড়বো, আমার লক্ষ্যটা কি, এবং সেই লক্ষ্যে তোমাদের এগিয়ে যেতে হবে। শুধুমাত্র সেই পথটা অবলম্বন করতে হবে, অন্য কোনো পথে বা তোমার হচ্ছে যে এদিক ওদিক হয়ে গেলে কিন্তু তখন লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে হবে। তুমি স্পোর্টস SSCর জন্য একদম সিম্পল কথাতে বলছি, আমি তোমাদের হয়ে কথা বলবো, তোমাদের জন্য কথা বলবো, আমি কারোর জন্য বলবো না। তার কারণ স্টুডেন্ট, আমি সব থেকে বড় যেটা আমার কাছে প্রেফারেন্স সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট। আমি সেই জায়গাতে এক কথাতে বলতে পারি যে আমি ব্যাংক দেবো, আমি SSC দেবো, আমি WBPSC দেবো, আমি সব দেবো, এ করতে গেলে কিন্তু সমস্যা আছে। অবশ্যই তোমরা যারা পড়াশোনা করছো অনেকের থেকে অন্যদের থেকে অনেক বেশি তোমরা জানো, চেনো। তো সেই জায়গাতে আমি একটা কথা বলে দিই, পথ যদি সহজ করে বাঁচতে হয় তাহলে যে কোনো একটা পথ বাঁচতে হবে। তার জন্য আমরা আছি, তার জন্যই তো আমাদের মতো কিছু মালিক দরকার হয় পরিচর্যার জন্য। এটা আমি বারবার করে বলি। তো সেজন্যই বলছি যে স্কুল স্টাফ সিলেকশন কমিশনের জন্য পড়াশোনা করছো, সেক্ষেত্রে নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, নিজের পোস্টটাকে ভালোবাসতে হবে এবং নিজের চেয়ারটাকে ভালোবাসতে হবে। দেখবে একটা সময় ঠিক সাফল্য আসবে। যাই হোক, সেটা অসুবিধা নেই। তাহলে আমি এরকম আলোচনা করেছি এখানে সিলেবাস নিয়ে। CGL এর যে সিলেবাসটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সেই CGL এর সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করেছি, যেখানে টায়ার 1-এ এই 200 নম্বরের পরীক্ষা, যেখানে 25 4 100 100 × 2 করলে 2 নাম্বার করে প্রত্যেকটা কোশ্চেন, 200 নম্বরের পরীক্ষা। টায়ার 2-তে একই রকম ভাবে 3টে সেকশন আছে, সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3। সেকশন 3 যেটা সেটা হচ্ছে কোয়ালিফাইং,
এবং সেকশন 1 এবং 2 যেটা রয়েছে সেটা টোটাল 390 নম্বরের পরীক্ষা, যার মধ্যে এই ইংলিশ কম্প্রিহেনশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন যে পোর্শনটা রয়েছে দেখো 35% রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও বাকি যে রয়েছে মেন্টাল এবিলিটি, ম্যাথমেটিক্যাল এবিলিটি মানে ম্যাথ, রিজনিং, সেটাও রয়েছে 23% করে, এবং জেনারেল অ্যাওয়ারনেস যেটা জিকে সেটাও রয়েছে 19%, অর্থাৎ 25 নাম্বার। সব মিলিয়ে আমাদের টোটাল কত হচ্ছে না 390 নম্বরের পরীক্ষা। একদিনেই পরীক্ষা হবে, এবং টায়ার সেকশন 3 যেটা সেটাও একদিনে হবে, সেটা হচ্ছে কোয়ালিফাইং হবে। তাহলে খুব গুরুত্বপূর্ণ, প্যাটার্নটা জানলে এরপরে পড়াশোনা করতে হবে, আর কিচ্ছু না। এরপরে জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস সংক্রান্ত আমি বেশ কিছু আলোচনা করলাম, কি কি আছে সেখানে। মূলত স্ট্যাটিস্টিকের পোর্শনটা এখানে বেশি রয়েছে, তা হলেও আমার একটা কোশ্চেনের মূল্য, একটা কোশ্চেনের ভ্যালু কিন্তু অনেক। একটা নাম্বারের জন্য কয়েক হাজার জনের পেছনে চলে যেতে হয়, তাই প্রত্যেকটা নাম্বার, প্রত্যেকটা কোশ্চেন আমাদের কাছে সমান গুরুত্বের সঙ্গে আমাদের কিন্তু তোমার হচ্ছে যে দেখতে হবে, তা নাহলে সমস্যা। যাই হোক, এরপরে দেখো এসএসসি সিএইচএসএল। সিএইচএসএল যেটা রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, সেখানেও দুটো টায়ারে পরীক্ষা হবে, টায়ার 1 এবং টায়ার 2। দেখো এখানে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে টায়ার 1-এ, সেটাও সিবিটি টেস্ট, এবং টায়ার 2 যেটা সেটাও সিবিটি টেস্ট রয়েছে। এবার টায়ার 1, টায়ার 2 এক এক করে দেখবো কি কি আছে। দেখো এখানেও একই রকম ভাবে 25x4 করলে 100 নম্বর, 200 নম্বরের পরীক্ষা, 100টা কোশ্চেন, 200 নম্বরের পরীক্ষা, যেখানে তোমার হচ্ছে যে 60 মিনিটস রয়েছে। এরপরে দেখো কি আছে টায়ার 2-তে। টায়ার 2-তেও একই রকম ভাবে সেকশন 2, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, এই 3টে সেকশন রয়েছে। এখানে যেটা রয়েছে দেখো মডিউল 1-এ একই রকম ভাবে ম্যাথমেটিক্যাল এবিলিটি রয়েছে, মডিউল 2-তে রিজনিং রয়েছে, 60x3 করলে 180 নম্বরের পরীক্ষা। মডিউল 1 সেকশন 2-তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, এবং মডিউল 2-তে জিএ বা জেনারেল অ্যাওয়ারনেসটা রয়েছে, সেটা টোটাল 60x3 করলে 180 নম্বরের পরীক্ষা। তাহলে টোটাল 360 নম্বরের পরীক্ষা হয়, 1 ঘন্টা করে 1 ঘন্টা করে। এবং শেষে সেকশন 3-তে কি রয়েছে, কম্পিউটার নলেজ মডিউল রয়েছে, যেটা 15x3 করলে 45 নম্বরের পরীক্ষা। তাহলে এইভাবে আমাদের কিন্তু সিএইচএসএল এর টায়ার 2 পরীক্ষাটা হবে। তাহলে খুব ভালো করে মনে রাখতে হবে এই জায়গাগুলো। এরপরে সেকশন 2 যেটা রয়েছে, সেই সেকশন 2-তে দেখো 25 মিনিটের জন্য সেকশন 3 মডিউল 2 যেটা, মডিউল 2-তে দেখো স্কিল টেস্ট, টাইপিং টেস্ট এগুলো রয়েছে 15 মিনিটস আর 10 মিনিটসের মধ্যে। এটা করতে হয় পার্ট 1 এবং পার্ট এ আর পার্ট বি মিলিয়ে। এখানেও জেনারেল অ্যাওয়ারনেস তার থেকে আলাদা কিছু নয়, আমরা সিজিএল এর ক্ষেত্রে যা যা পড়েছিলাম এখানেও আমরা তাই পড়বো। দেখো কোশ্চেন রিলেটিং টু ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবারিং কান্ট্রিজ, স্পেশালি পার্টেনিং টু হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সেন্স, জেনারেল পলিসি, সায়েন্টিফিক রিসার্চ ইত্যাদি ইত্যাদি। তাহলে এই জায়গাতে দেখো আমরা যদি সিজিএল এর সিলেবাসটা আমরা যদি কমপ্লিট করতে পারি, তাহলে এই সিজিএল এর সিলেবাস কমপ্লিট করতে পারলে কিন্তু আমাদের এই এসএসসির যে পরীক্ষাগুলো হয় সেগুলো আমরা অলমোস্ট সব কমপ্লিট করে নেবো। তাই এসএসসির জন্য পড়াশোনা করলে টার্গেট রাখবে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সিজিএল, ঠিক আছে? বাকি অন্যান্য পরীক্ষাগুলো তোমরা অনায়াসেই পাস করতে পারবে। এরপরে দেখো এমটিএস এর যে পরীক্ষাটা হয়, এমটিএস কিছুদিন আগে বেরিয়েছিল। সেই এমটিএস এর পরীক্ষাতে কি হয় না, এখানেও কম্পিউটার বেসড পরীক্ষা হয় দুটো সেশনে, সেশন 1 এবং সেশন 2, and both the sessions will be mandatory to be attempted. অবশ্যই দুটো সেশন দিতে হবে, যদিও সেশন 1টা কোয়ালিফাইং, আমরা একটু পরেই দেখবো। নট অ্যাটেম্পটিং এনি সেশন উইল ডিসকোয়ালিফাই দ্য ক্যান্ডিডেট। কোনো একটা যদি সেশন যদি আমরা দিতে না পারি সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তাহলে দেখো সেশন 1 আর সেশন 2-তে কি রয়েছে সেটা একবার দেখে নাও। সেশন 1-এ রয়েছে ম্যাথ এবং রিজনিং। ম্যাথ রয়েছে 20, এখানে 20 করে 60 নাম্বার মিলিয়ে 120 নাম্বার। তারপরে দেখো সেশন 2 যেটা, সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, জিকে পোর্শনটা রয়েছে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে। খুব ভালো করে মনে রাখতে হবে এটা, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের কি আছে না এমটিএস এর যে পরীক্ষাটা হয়েছে সেই এমটিএস এর পরীক্ষাতে আমাদের এই সিলেবাসের মধ্যে কিন্তু আমরা থাকবো। তাহলে একটা জিনিস পরিষ্কার, এরপরে সিপিও হোক, জিডি হোক, বা স্টেনোগ্রাফির পরীক্ষা হোক,
বা তোমার হচ্ছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার হোক, যাই পরীক্ষা দাও না কেন, তোমাকে কিন্তু কভার করতে হবে কোন সিলেবাস? সেই সিজিএল এর সিলেবাস কভার করতে হবে। যেখানে ভালো ম্যাথ জানতে হবে, যেখানে ভালো ইংরেজি জানতে হবে, যেখানে ভালো জিআই করতে পারতে হবে, যেখানে জিকে পোর্শনটাও খুব ভালো করে জানতে হবে। তাহলে এই সবেতেই আমাদের দক্ষতা লাগবে, তা নাহলে কিন্তু সমস্যা। বারবার করে বলছি, লেগেছো যখন একদম ঠিকঠাক করে লাগো, একদম মজুরের মতো পরিশ্রম করো, দেখবে ঠিক একটা সময় সাকসেস হবেই হবে, পাবেই তোমরা সকলে। নট এ সিঙ্গেল ওয়ান, এখানে কেউ বাদ যাবে না যদি একটু ঠিকঠাক করে পড়াশোনা করো। তোমাদের মধ্যে সেই কোয়ালিটি আছে, ক্যাপাবিলিটি আছে, আমি না জেনেই বলছি, অবশ্যই আছে। তা না হলে কষ্ট করে এত হাজার হাজার স্টুডেন্টের মধ্যে তোমরা কেন এই ক্লাসটা করছো, সেটা তো আবার অ্যাটলিস্ট ভাবতে হবে। অবশ্যই ভাবার আছে, তোমাদের মধ্যে সেই কোয়ালিটি আছে, অবশ্যই আছে, ক্যাপাবিলিটিও আছে, আমি জানি। এরপরে আমার যে দায়িত্বে যেটা রয়েছে, আমি যে ভদ্রলোক রয়েছে এখানে, যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে কি না, ভূগোল, ভারতের জিওগ্রাফি বা টোটাল জিওগ্রাফির পোর্শনটা। জিওগ্রাফির পোর্শনে কি কি গুলো পড়তে হবে, কি পড়তে হবে না, সেগুলো সব বলে দেবো। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। আজকে একটা ছোট্ট টপিক নিয়েও আলোচনা করব। দেখবে টপিকটা শেষ করার পরে সেই টপিক রিলেটেড কোন রকম কোনো সমস্যা তোমাদের কিন্তু আর হবে না। তাহলে ভূগোলের মধ্যে আমরা দেখো তিনটে ভাগে ভাগ করেছি। সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের যে সিলেবাসটা রয়েছে ভূগোলের, এই যেমন শুরুতেই দেখেছো যে ইন্ডিয়া এন্ড ইটস নেবারিং কান্ট্রিজ রিলেটিং টু হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি ইত্যাদি করে রয়েছে। তাহলে ভারত তো থাকবেই, সাথে তার নেবারিং কান্ট্রি গুলো, তার ইতিহাস, তার ভূগোল সব মিলিয়ে কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসে। তাহলে সেই যে ইতিহাসটা আমাদের ভূগোলটা, সেই ভূগোলটা আমাদের জানতে হবে। কি কি রয়েছে সবার প্রথমে দেখো, জেনারেল জিওগ্রাফি, যেটাকে ন্যাচারাল জিওগ্রাফিও বলা হয়। প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোল যে রয়েছে সেখানে কি রয়েছে, সবার প্রথমে দেখো সোলার সিস্টেম, অর্থাৎ সৌরজগৎ। সৌরজগৎ যেখানে সূর্য এবং তাকে কেন্দ্র করে যে 8খানা গ্রহ ঘুরছে, এই 8খানা গ্রহের মধ্যে পৃথিবী আমাদের অন্যতম গ্রহ, যেখানে আমরা বসবাস করছি, তার সম্পর্কে জানতে হবে, তার স্যাটেলাইট সম্পর্কে জানতে হবে, এবং পাশাপাশি অন্যান্য যে গ্রহগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। 2 নম্বর কি রয়েছে, ল্যাটিটিউড লংজিটিউড, অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশ, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। তারপরে রয়েছে কি, রকস অ্যান্ড ইন্টেরিয়ার অফ আর্থ, যেটাকে আমরা বলি শিলা, শিলা এবং পৃথিবীর ভূগর্ভ, সেটা জানতে হবে। অপশন ডি তে রয়েছে দেখো ভূমিকম্প, আর্থকোয়েক, ভূমিকম্প রয়েছে। তারপরে দেখো অ্যাটমসফেরিক লেয়ার, যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, আমরা জানি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ইত্যাদি ইত্যাদি, সেই বায়ুমণ্ডলের স্তরগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে দেখো প্রেসার বেল্টস অ্যান্ড উইন্ড সিস্টেম, আমাদের পৃথিবীতে যে চাপ বলয়গুলো আছে, চাপ বলয় আমরা জানি নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, এরকম 7খানা চাপ বলয় আছে। সেই চাপ বলয়গুলো সম্পর্কে জানতে হবে, এবং উইন্ড সিস্টেম, বায়ু প্রবাহ সম্পর্কে জানতে হবে। তারপরে কি আছে, টপোগ্রাফি, ভূপ্রকৃতি, পৃথিবীর উপরিতল কিরকম হয় তার উপরে তোমার হচ্ছে যে আমাদের কেন্দ্র করে জিওগ্রাফি রয়েছে, তাকে বলা হয় টপোগ্রাফি। টপোগ্রাফি অফ ল্যান্ডস, কোথাও উঁচু নিচু, কোথাও পার্বত্য অঞ্চল, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, সেগুলো জানতে হবে। তারপরে রয়েছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, প্রাকৃতিক ভূগোল। তাহলে এইগুলো হচ্ছে ন্যাচারাল ভূগোল বা প্রাকৃতিক ভূগোল, ন্যাচারাল জিওগ্রাফি বা জেনারেল জিওগ্রাফির মধ্যে পড়ছে। তোমরা সবাই কম বেশি ইতিহাস, এই ভূগোলটা তোমরা সেই ছোটবেলাতে পড়ে আসছো, 9-10 সিলেবাসের মধ্যে এইসব জিনিসগুলো ছিল। তাহলে নতুন কিছু নয়, শুধু একটু নতুন করে ভাবতে হবে, নতুন করে জানতে হবে, পরীক্ষার মতো করে শিখতে হবে। অবশ্যই চাকরি পাওয়ার জন্য দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। কি, একটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। 2 নম্বর যেটা হচ্ছে স্মার্ট স্টাডি, প্ল্যান স্টাডি, এবং 3 নম্বর আরেকটা সাথে আমি যোগ করবো, সেটা হচ্ছে ডেডিকেশন। শুরুতেই পেশেন্সটা রাখতে হবে, ধৈর্যটা রাখতে হবে। চাকরি হাতের মোয়া নয়, রাস্তায় পড়ে নেই আমি টুক করে গুড়িয়ে নেবো, মাথায় পরে নেবো, মুকুট হিসেবে আমাদের চাকরি হয়ে যাবে, এরকমটা নয়। চাকরি পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, অধ্যবসায়ী হতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, পরিশ্রমী হতে হবে।
স্মার্ট স্টাডি, প্ল্যান স্টাডি, অনেকেই দেখবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পড়ে যায়, রাত জেগে পড়ে যাচ্ছে, দিন জেগে পড়ে যাচ্ছে। এরকম করলে হবে না। কি পড়তে হবে, কতটা পড়তে হবে, কেমন পড়তে হবে, সেগুলো আমাদের ভালো করে জানতে হবে। সেটাকেই তো বলে স্মার্ট স্টাডি, সেটাকেই তো বলে প্ল্যান স্টাডি। তার জন্যই তো তোমরা আমাদের কাছে এসেছো, তার জন্যই তো আমরা আছি। তারপরে কি, আর একটা হচ্ছে ডেডিকেশন। অবশ্যই ডেডিকেশন থাকতে হবে। আমি পাবোই এই মেন্টালিটি রাখতে হবে, অবশ্যই চাকরি পাবে, অবশ্যই। আমি কেন এত পজিটিভ হয়ে বলছি তার কারণ আছে, সত্যি কথা বলছি। আমি চাই না তোমাদের মতো ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তোমাদের মতো এত অধ্যবসায়ী স্টুডেন্ট মাঝপথে হারিয়ে যায়। আজকে তো 120 জন 30 জনের মতো শুরুতে দেখেছি ক্লাস করেছে, অনেকে বেরোবে, অনেকে শেষ পর্যন্ত থাকবে। এই যে বেরিয়ে যাচ্ছে, আমি চাই এই ক্লাস নয়, এই ক্লাস থেকে ঠিক আছে, জীবনের চাকরি না পাওয়া পর্যন্ত যেন এই পথটা থেকে কেউ সরে না যায়। ভয়টা লাগে এই কারণেই। হাজার হাজার স্টুডেন্ট দেখি, প্রচুর স্টুডেন্ট দেখি, মাঝপথে না হারিয়ে যেতে থাকে। হারিয়ে যেও না, যখন এসেছো তখন শেষটা থেকে ছাড়বে, বারবার করে বলছি। সেটা যে পরীক্ষাই হোক না কেন, তোমরা সাব সিলেকশন পরীক্ষায় একটা ভালো পোস্ট আশা করছো, সেই পোস্টটা যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত হাল ছাড়বে না। সেটার নামই তো ধৈর্য, আমি বারবার করে বলেছি, সেটার নামই তো পেশেন্স। একটু নিজের মতো করে পরিশ্রম করে পড়াশোনা করে যাও, দেখবে ঠিক চাকরি হবে। হাল ছাড়বে না কোনোদিনই, কোনোভাবে তোমরা কিন্তু বিপথে চলে যাবে না। একটু ডিস্ট্রাক্ট হয়ে গেলেই সমস্যা হয়ে যাবে। চাকরি পাওয়ার পর এত বলছি, এত বলার কারণ কি? আমি তো এমনি আমার সিলেবাস কমপ্লিট করে দিয়ে বেরিয়ে যেতে পারতাম। এই যে বারবার করে বলছি না, বেকারত্বের জ্বালা নিতে পারবে না, বারবার করে বলছি, খুব তাড়াতাড়ির মধ্যে, খুব কম সময়ের মধ্যে চাকরি পেতে হবে। তাহলে একটা সময় ওই ডিমোটিভেট হয়ে যেতে হবে, একটা সময় ওই হারিয়ে যাবে। আমি সেটা বারবার করে বলছি, সেটা আমি কোনোদিনই চাইছি না। সবাইকে বলছি, শেষ দেখে ছাড়তে হবে, শেষ দেখে। এখন থেকে মনে হচ্ছে আগুন জ্বালাও, এখন থেকে প্রত্যেকটা দিন তোমার, তুমি কিভাবে তার ইউটিলাইজেশন করবে সেটা তোমার তোমার দায়িত্ব। কোনোভাবেই কোনোদিনই যেন বেপথে না চলে যাও, যেন পথ থেকে না সরে যাও। বারবার করে একটা কথা বলছি, এটা আদেশ হিসেবেই নাও, দেখবে কোনো না কোনো সময় আমার কথা মনে হবে। চাকরি পাওয়ার পরে স্যালারি চাইতে আসবো না, চাকরি পাওয়ার পরে ওই যে সাকসেসটা পেয়েছো, ওটাতেই আমাদের স্যাটিসফ্যাকশন, আর কিচ্ছু না। যাই হোক, এরপরে আমাদের টপিকের মধ্যে আসি। এরপরে দেখো, আমাদের জিওগ্রাফির মধ্যে তারপরে যে চ্যাপ্টার পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে কি, ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি, এই দুটো মিলিয়ে এটাকে বলা হয় রিজিওনাল জিওগ্রাফি বা আঞ্চলিক ভূগোল। এই ইন্ডিয়ান জিওগ্রাফিতে কি আছে? পলিটিক্যাল এন্ড ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, ভারতের রাজনৈতিক রাজনৈতিক এবং ভূপ্রাকৃতিক বিভাগ, ভূপ্রাকৃতিক বিভাগ। একই রকম ভাবে অপশন বি তে, 2 নম্বর যেটা রয়েছে সেটা কি, ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নদ নদী, এইগুলো নিয়ে জানতে হবে। 3 নম্বরে দেখো জলবায়ু আছে, ভারতের জলবায়ু। 4 নম্বরে দেখো স্বাভাবিক উদ্ভিদ, ভারতের স্বাভাবিক উদ্ভিদ রয়েছে। 5 নম্বরে রয়েছে দেখো সয়েল ইন ইন্ডিয়া, অর্থাৎ মৃত্তিকা, ভারতের মৃত্তিকা। 6 নম্বরে রয়েছে ভারতের কৃষিকাজ, কৃষিকাজ। তারপরে রয়েছে খনিজ সম্পদ, এগুলো সবই ভারতের, মনে রাখতে হবে। তারপরে দেখো শক্তি সম্পদ রয়েছে, শক্তি সম্পদ। তারপরে দেখো ভারতের শিল্প, শিল্প। তারপরে রয়েছে ভারতের ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন, অর্থাৎ পরিবহন। যতটুকু লাগবে ততটুকুই বলবো। এখানে তোমাদের তোমরা কেউ এখানে জিওগ্রাফিতে বিএ বা এমএ করতে আসনি, যতটুকু লাগবে, যতটুকু পরীক্ষার জন্য লাগবে ততটুকুই পড়বো, টু দি পয়েন্ট পড়বো একদম। বারবার করে বলছি, অবশ্যই ভালো জানবো, বেশি জানবো, কিন্তু স্মার্টলি জানবো। একদম অন্ধের মতো সব পড়ে যাব না এখানে। সেই কারণে বারবার করে বলছি, প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করলেই বুঝতে পারবে সেটা। ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে এখানে বেশ কিছু জিনিস আছে, যদিও এই ওয়ার্ল্ড জিওগ্রাফির ম্যাক্সিমাম পোর্শনটাই ওই স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যায়। ওয়ার্ল্ড জিওগ্রাফির ম্যাক্সিমাম পোর্শনটাই এই স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যায়। খুব ভালো করে মনে রাখতে হবে কি আছে, সেগুলো সব আমরা পরবর্তীকালে জানবো। তাহলে এই হচ্ছে আমাদের ভূগোলের যে সিলেবাস আছে, এই হচ্ছে সিলেবাস। এরপরে ভূগোলের সিলেবাসের
প্রথম যে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির যে পোর্শনটা কি আছে না, পলিটিক্যাল অ্যান্ড ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা আমরা আজকে একটু ভালো করে জানবো। মূলত রাজনৈতিক বিভাগ, মূলত রাজনৈতিক বিভাগ। দেখো আজকে আমরা ভারতে বসবাস করছি, কিন্তু ভারত সম্পর্কে খুব যে বেশি জানি তা নয়। আমরা ভারতের ভূগোল সম্পর্কে আমাদের একটু অবগতি রাখতে হবে। তার কারণ কি, ভারতের ভূগোল না জানলে আমরা কিন্তু পরবর্তীকালে জিওগ্রাফি পড়ার ক্ষেত্রে, ভারতের ভূগোল পড়ার ক্ষেত্রে আমাদের কিন্তু পিছিয়ে পড়তে হবে। তাই আজকে ভারতের কোথায় কি রাজ্য রয়েছে, কোথায় কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভারতের নেবারিং কান্ট্রি গুলো কি কি রয়েছে, কোন সাথে কোন রাজ্যের বাউন্ডারি শেয়ার করবে, সব একটু একটু জানবো। চলো শুরু করি আমাদের আজকের টপিক, ইন্ডিয়ান জিওগ্রাফির রাজনৈতিক বিভাগ, ভারতের রাজনৈতিক বিভাগ। সবার প্রথমে একটা এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা, আশা করি সকলেই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ভারতের ম্যাপ। এই ভারতের ম্যাপে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো নিচের দিকটা জলভাগ দিয়ে ঘেরা আছে আর উপরের দিকটা স্থলভাগের দ্বারা ঘেরা আছে। ভারতকে উপদ্বীপীয় দেশ বলা হয়, উপদ্বীপীয় দেশ বলা হয় বা পেনিনসুলার কান্ট্রি বলা হয়। পেনিনসুলার কান্ট্রি কেন? পেনিনসুলার ল্যান্ড তাকেই বলা হয় যেটাকে বা যেটা 3 দিক জলভাগ দিয়ে ঘেরা আছে। আমি যদি একটু ভালো করে দেখি, দেখো ভারতের এই দিকে পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, দক্ষিণ দিকে রয়েছে ইন্ডিয়ান ওশিয়ান ভারত মহাসাগর এবং পূর্ব দিকে রয়েছে বে অফ বেঙ্গল। তাহলে ভারতের 3 দিকে জলভাগ দিয়ে ঘেরা আছে এবং উপরের দিকে মূলত উত্তর দিক, উত্তর পশ্চিম দিক এবং উত্তর দিক এটা ঘেরা আছে কোন দিকে, কোনগুলো দিয়ে? সেটা হচ্ছে স্থলভাগ দ্বারা, মানে আমাদের প্রতিবেশী রাজ্যের দ্বারা। সবার প্রথমে কতগুলো প্রতিবেশী রাজ্য আছে সেটা যদি একটু জানি। সবার প্রথমে কতগুলো প্রতিবেশী রাজ্য আছে দেখো এখানে দেখা যাচ্ছে, পাকিস্তান, আফগানিস্তান, চায়না বা তিবেত, নেপাল, এখানে দেখো ভুটান, এখানে দেখো মিয়ানমার, আর এখানে দেখো বাংলাদেশ। তাহলে এই রাজ্য, এই যে দেশগুলো আছে এই দেশগুলোর সাথে আমাদের আন্তর্জাতিক সীমানা রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে। ভারত এবং তার প্রতিবেশী সম্পর্কে বা প্রতিবেশী দেশগুলো সম্পর্কে আমাদের কিন্তু সিলেবাসে জিওগ্রাফি সম্পর্কে আমাদের জানতে হবে, সেখানে বলেই দেওয়া আছে সিলেবাস। তার প্রতিবেশী দেশ এবং ভারত এই রিলেটেড কিছু ইনফরমেশন, কিছু তথ্য কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। শেষে কয়েকটা কোশ্চেনও আছে, আমরা আলোচনা করব। তাহলে এই যে দেশগুলো রয়েছে কোন দেশের সাথে কত কিলোমিটার করে বাউন্ডারি রয়েছে সেটা যদি একটু দেখি, দেখো এইখানটাতে দেখতে পাবে। এই হচ্ছে আমাদের নেবারিং কান্ট্রি গুলো, পাকিস্তান, আফগানিস্তান, চায়না, আমাদের নেপাল, এই ভুটান, বাংলাদেশ এন্ড মিয়ানমার। এবার দেখো ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে একদম এইখান থেকে আমি যদি দেখাই ভালো করে, একদম এই জায়গা থেকে একদম এই জায়গা পর্যন্ত পুরো কোথায় পাকিস্তানের সাথে বাউন্ডারি শেয়ার করেছে, কত? 3323 কিলোমিটার। এটা হচ্ছে ইন্দো পাকিস্তান বর্ডার। একই রকম ভাবে ইন্ডিয়া এবং আফগানিস্তানের সাথে লাদাখের ছোট্ট একটু অংশ, এই অংশটুকু লেগে আছে, সেটা কত? 106 কিলোমিটার। তারপরে দেখো ইন্ডিয়া এবং চায়না, ইন্ডিয়া এবং চায়নার সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে, সেটা কত রয়েছে? সেটা দেখো এখানটাতে ইন্ডিয়া এবং চায়নাতে রয়েছে 3488 কিলোমিটার। একদম এখান থেকে এইখান পর্যন্ত, আবার এখানে এইখান থেকে এখান পর্যন্ত, আবার এখান থেকে এখান পর্যন্ত। মাঝে এই জায়গাগুলো রয়েছে কেন? এই জায়গাগুলো ফাঁকা রয়েছে কেন? তার কারণ এখানে রয়েছে নেপাল আর এখানে রয়েছে ভুটান। তাহলে ইন্ডিয়া এবং নেপালের সাথে রয়েছে 1751 কিলোমিটার, ইন্ডিয়া এবং ভুটানের সাথে রয়েছে 699 কিলোমিটার। একই রকম ভাবে একদম পূর্ব দিকে রয়েছে ইন্ডিয়া মায়ানমারের ইন্টারন্যাশনাল বাউন্ডারি, সেটা কত? 1643 কিলোমিটার। এবং সব থেকে বেশি বাউন্ডারি যার সাথে রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ, এই দেখো 4096 কিলোমিটার। একদম এইখান থেকে এই বরাবর গিয়ে এই দেখতে ছোট লাগলো, এই জায়গাতে আমাদের বাংলাদেশের সাথে হচ্ছে সব থেকে বেশি বাউন্ডারি রয়েছে, 4096 কিলোমিটার। খুব ভালো করে মনে রাখতে হবে। এইবার প্রতিবেশী দেশগুলো তো জানলাম, প্রতিবেশী দেশগুলোর সাথে সাথে আমাদের যেসব রাজ্যগুলো এই প্রতিবেশী দেশের সাথে আন্তর্জাতিক সীমানা দখল করে কি কি আছে
একটু চোখ কান খোলা রেখে দেখো, ছবিটা যেন চোখের মধ্যে ভাসে, ভারতের ছবিটা যেন যেন চোখের মধ্যে ভাসে। বারবার করে বলছি, ছবি ছাড়া ভূগোল হয় না। এক এক করে একটু ভালো করে দেখি। সবার প্রথমে দেখি, দেখো এখানটাতে দেখো কি কি আছে না, একদম এই জায়গা থেকে, তোমার হচ্ছে এই জায়গা থেকে একদম এইখান পর্যন্ত, মানে তোমার হচ্ছে ধরো এইখান পর্যন্ত আর এইটা সহ, এই দিকের এইটুকু সহ এইখান পর্যন্ত ধরো এরকম আন্তর্জাতিক সীমানা রয়েছে। এরকম করে আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই আন্তর্জাতিক সীমানা কোন কোন রাজ্যগুলো দখল করে আছে দেখো, এইখানটাতে আছে গুজরাট, একদম পশ্চিম দিকে রয়েছে গুজরাট, তারপরে দেখো রাজস্থান, তারপরে দেখো পাঞ্জাব, তারপরে এটা হচ্ছে জম্মু কাশ্মীর এবং লাদাখ। এটা হচ্ছে এখন বর্তমানে রাজ্য নয়, এখন কেন্দ্রশাসিত অঞ্চল। আমরা জানি জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। এই দুটোর পরে রাজ্যতে ফিরে আসি আবার, পাঞ্জাবের পরে হিমাচল প্রদেশ, তারপরে দেখো উত্তরাখণ্ড, এইখানটা উত্তরাখণ্ড আছে, তারপরে দেখো উত্তরপ্রদেশ এখানটাতে রয়েছে, তারপরে দেখো বিহার, তারপরে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল, এইখানে দেখো নেপাল এবং ভুটানের সাথে বাউন্ডারি শেয়ার করেছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের বাংলা। তারপরে দেখো এখানে সিকিম, এখানটাতে দেখো আসাম রয়েছে, এখানে অরুণাচল প্রদেশ, এখানে রয়েছে নাগাল্যান্ড, মণিপুর, এই যে দেখো নাগাল্যান্ড, মণিপুর, তারপরে দেখো এখানে মিজোরাম, এখানে দেখো ত্রিপুরা রয়েছে, আর এখানে দেখো মেঘালয় রয়েছে। তাহলে টোটাল কতগুলো রাজ্য আছে দেখো, আন্তর্জাতিক সীমানা রয়েছে, প্রত্যেকটা দেশের সাথে আলাদা আলাদা, এবং আমরা ইন্ডিভিজুয়ালি বলবো সেগুলো কি আছে। দেখো সবার প্রথমে দেখবো, এখানে দেখো গুজরাট 1, রাজস্থান 2, পাঞ্জাব 3, হিমাচল প্রদেশ 4, উত্তরাখণ্ড 5, উত্তরপ্রদেশ 6, বিহার 7, সিকিম 8, ওয়েস্ট বেঙ্গল 9, তারপরে দেখো আসাম 10, হিমাচল প্রদেশ 11, নাগাল্যান্ড 12, মণিপুর 13, মিজোরাম 14, এবং মেঘালয় যেটা রয়েছে সেটা হচ্ছে 16। তাহলে এই 16খানা রাজ্য আছে। দেয়ার আর 16 স্টেটস হুইচ শেয়ার ইন্টারন্যাশনাল বাউন্ডারি। যদি ইনক্লুডিং ইউনিয়ন টেরিটরি করে, কেন্দ্রশাসিত অঞ্চল করে, তখন হয়ে যাবে 18। তাহলে 18টা রাজ্য আছে যাদের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। এর এরিয়াটা কতটা, এরিয়া বলছি লেন্থটা কতটা, সেটা হচ্ছে 15,200 কিলোমিটার। তাহলে একদম এই জায়গা থেকে একদম এই জায়গা পর্যন্ত টোটাল লেন্থটা কত হচ্ছে, 15,200 কিলোমিটার। আমি যদি সেই লেন্থ গুলো ক্যালকুলেশন করি তাহলে কিন্তু প্রায় ওই রকমই জানা দাঁড়াবে। এইবার আমরা দেখবো ইন্ডিভিজুয়ালি। এবার ধরো পাকিস্তান, পাকিস্তানের সাথে কোন কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে একটু যদি ভালো করে দেখি। পাকিস্তানের সাথে কোন কোন রাজ্যের, দেখো এইখান থেকে এইখান পর্যন্ত আছে আমাদের পাকিস্তান। দেখো এখানে গুজরাট, তারপরে দেখো রাজস্থান, তারপরে দেখো এখানে পাঞ্জাব, এবং যদি তোমার হচ্ছে যে কেন্দ্রশাসিত অঞ্চল কনসিডার করে তখন জম্মু কাশ্মীর এবং লাদাখ। তাহলে রাজ্য বললে এই 3টে রাজ্য, গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাব, এই 3টে রাজ্যের সাথে পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা রয়েছে। পরীক্ষাতে কোশ্চেন আসে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট শেয়ার বাউন্ডারি উইথ পাকিস্তান। তাহলে পরীক্ষাতে কোশ্চেন এলে আমরা সরাসরি করতে পারবো। একই রকম ভাবে চায়নার সাথে দেখো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, যদি রাজ্য বলে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এদিকে আছে সিকিম আর অরুণাচল প্রদেশ, এই 4টে রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। এটা ইম্পর্টেন্ট, নেবারিং কান্ট্রির রিলেটেড ইনফরমেশন গুলো এইভাবে জানতে হবে। তাহলে দেখো এই জায়গাতে, এই জায়গা এখানটাতে, তারপরে দেখো এইখানে সিকিমের এইখানটাতে আছে, তারপরে দেখো এই অরুণাচল প্রদেশের এইখানটাতে আছে। এইভাবে টোটাল 4খানা রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে আর চায়না বা চীনের। এবার যদি নেপাল বলে, নেপালে দেখো এই উত্তরাখণ্ড আছে, এই যে উত্তরাখণ্ড, এখানে দেখো এটা হচ্ছে উত্তরাখণ্ড রয়েছে, উত্তরাখণ্ড, তারপরে দেখো উত্তরপ্রদেশ রয়েছে, তারপরে দেখো বিহার রয়েছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের সামান্য একটু অংশ ওখানে রয়েছে, তারপরে দেখো সিকিম রয়েছে। তাহলে এই 5খানা রাজ্য রয়েছে যারা নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা দখল করে আসে। তাহলে আমাকে ছবিটা দেখে একটু আন্দাজ করে বলো যে কোন কোন রাজ্য ভুটানের সাথে আন্তর্জাতিক সীমানা দখল করে আছে। যদি বলে ভুটানের সাথে কোন কোন রাজ্য আন্তর্জাতিক সীমানা দখল করে আছে, তাহলে আমরা সহজেই বলতে পারবো। এখানে দেখো সিকিম আছে,
এখানে দেখো তার নিচে এখানটাতে দেখো ওয়েস্ট বেঙ্গল আছে, তারপরে এখানটাতে দেখো আসাম রয়েছে, আর এইখানটাতে দেখো অরুণাচল প্রদেশ রয়েছে। তাহলে 4খানা রাজ্য আছে যারা ভুটানের সাথে আন্তর্জাতিক সীমানা দখল করে আছে। এই যে অংশটা, এই অংশটা 4টা রাজ্য আছে। একই রকম ভাবে মায়ানমার, এই যে মায়ানমার রয়েছে, এই মায়ানমারের সাথে কোন কোন রাজ্যের সীমানা রয়েছে? তাহলে পূর্ব দিকে যে রাজ্যগুলো রয়েছে যেমন অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম, এই 4টে রাজ্যে যাদের সাথে মায়ানমারের আন্তর্জাতিক সীমানা রয়েছে। এবং ইন্টারেস্টিংলি খুব গুরুত্বপূর্ণ যেটা প্রায় পরীক্ষাতে আসে সেটা হচ্ছে বাংলাদেশের সাথে সীমানা রয়েছে। তাহলে বাংলাদেশের সাথে কোন কোন রাজ্যে আন্তর্জাতিক সীমানা রয়েছে যদি বলতে, কি বলবো? দেখো ত্রিপুরা, মিজোরাম, এই দেখো এখান পর্যন্ত বাংলাদেশ, এইরকম করে রয়েছে, এরকম করে রয়েছে আমাদের বাংলাদেশের সীমানা। তাহলে এখানে দেখো মিজোরাম, এখানে দেখো ত্রিপুরা, এই দেখো মেঘালয়, এখানে দেখো আসাম, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল। তাহলে 1 2 3 4 5, 5টা রাজ্যের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। পরীক্ষাতে কোশ্চেন প্রায় আসে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট শেয়ার বাউন্ডারি উইথ বাংলাদেশ, বা হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট শেয়ার ইন ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ মায়ানমার। তাহলে যদি জানতে চায় কোনটা নয়, তাহলে অবশ্যই সবগুলো জানতে হবে যাদের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই হলো আমাদের ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের সাথে ভারতের কোন কোন রাজ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে, সেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানতে হবে। এতদূর ক্লিয়ার? চলো, আশা করি কারোর অসুবিধে নেই। এইবার আমরা যেটা জানবো সেটা কি না, ভারতের 3 দিক জলভাগ দিয়ে ঘেরা আছে, আমরা সকলেই জানি ভারতের 3 দিক জলভাগ দিয়ে ঘেরা। এই যে 3 দিক জলভাগ দিয়ে ঘেরা আছে, তাহলে এই 3 দিকে বেশ কিছু রাজ্য উপকূলবর্তী সীমানা দখল করে আছে। উপকূলবর্তী সীমানা মানে যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে অবস্থান করছে। তাহলে এই উপকূলবর্তী সীমানা কতগুলো আছে সেগুলো আমাদের ভালো করে জানতে হবে। তাহলে উপকূলবর্তী সীমানা কতগুলো আছে এই ছবিটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, প্রথমে আছে গুজরাট, তারপরে দেখো মহারাষ্ট্র, তারপরে দেখো গোয়া, তারপরে এখানে দেখো কর্ণাটক, তারপরে এখানে দেখো কেরালা, তারপরে এখানে দেখো তামিলনাড়ু, এখানে দেখো অন্ধ্রপ্রদেশ, এখানে দেখো ওড়িশা এবং এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল। তাহলে কতগুলো রাজ্য হলো? 1 2 3 4 5 6 7 8 এবং 9। তাহলে there are 9 states which share coastal line in India। তাহলে যদি বলে ভারতের কতটা এরিয়া, কতটা লেন্থ, কতটা দৈর্ঘ্য জুড়ে কোস্টাল লাইন রয়েছে, সেক্ষেত্রে মনে রাখতে হবে 9টা রাজ্যের প্রায় 6100 কিলোমিটার, যেটা ভারতের মূল ভূখণ্ডের মধ্যে রয়েছে 6100 কিলোমিটার, সেটা হচ্ছে কোস্টাল লাইনের মধ্যে রয়েছে। খুব ইন্টারেস্টিংলি এই ছবিটা দেখো, ছবিটা দেখলেই বুঝতে পারবে। এই হচ্ছে রাজ্য, প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী রাজ্য বলছি আমাদের উপকূলবর্তী রাজ্য। দেখো গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখো কোন কোন রাজ্যগুলো আন্তর্জাতিক সীমানা দখল, উপকূলবর্তী সীমানা দখল করে আছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। যদিও একটা জিনিস মনে রাখতে হবে কি না, এখানে এই যে নিচের 4টে আছে, এই নিচের 4টে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে যদি বলে নিম্নলিখিত কোনটি দীর্ঘতম উপকূলবর্তী সীমানা আছে, তখন হয়ে যাবে আন্দামান নিকোবর আইল্যান্ড। যদি বলে কোনটি, এবার যদি বলে কোনো কারণে যে কোন রাজ্যের উপকূলবর্তী সীমানার দৈর্ঘ্য সর্বাধিক, তখন বলতে হবে গুজরাট, কারণ এখানে রাজ্য উল্লেখ করে দিয়েছে। তাহলে রাজ্য উল্লেখ করলে গুজরাট, যদি কিছু না উল্লেখ করে তখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এই যে এখান পর্যন্ত মিলিয়ে টোটাল 6100 কিলোমিটার, আর এই সব মিলিয়ে 7516.6। খুব খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে।
এরপরে আমরা যেটা দেখবো সেটা কি না, আমাদের এইগুলো তো হলো আমাদের গুরুত্বপূর্ণ উপকূলবর্তী সীমানা জুড়ে যে রাজ্যগুলো রয়েছে সেগুলো। এরপরে যেটা জানবো সেটা কি না, আবার আমাদের এই জায়গাতে চলে আসবো। তাহলে যদি বলে যে কতগুলো রাজ্য উপকূলবর্তী সীমানা দখল করে আছে, 9টি রাজ্য। কতগুলো রাজ্য আন্তর্জাতিক সীমানা দখল করে আছে, 16টি রাজ্য। এবার যদি বলে কতগুলো রাজ্য আছে যারা উপকূলবর্তী সীমানা এবং আন্তর্জাতিক সীমানা কোনোটাই দখল করে নেই, কোনোটাই দখল করে নেই, উপকূলবর্তী সীমানা এবং আন্তর্জাতিক সীমানা কোনোটাই দখল করে নেই, তখন আমাদের অ্যান্সার কি হবে? তাহলে ছবিটা একটু যদি দেখো তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। একটু ভালো করে চোখ কান খোলা রেখে ছবিটা দেখো। ছবিটাতে এখানে স্পষ্ট হরিয়ানা, দেখো কোন রকম কোনো আন্তর্জাতিক সীমানাও নেই, কোন রকম কোনো তোমার হচ্ছে যে কি নেই, অন্য কালো এটা নিয়ে নি, দাঁড়াও এটা নিয়ে। তাহলে দেখো এখানে হরিয়ানা, এখানে দেখো কোন রকম কোনো আন্তর্জাতিক সীমানা নেই আর উপকূলবর্তী সীমানাও নেই। তারপরে দেখো মধ্যপ্রদেশ বেশ কিছুটা রাজ্য জায়গা জুড়ে রয়েছে, এখানেও দেখো কোন রকম কোনো আন্তর্জাতিক সীমানা নেই, কোনো উপকূলবর্তী সীমানাও নেই। তারপরে দেখো এখানে ছত্তিশগড়, এখানেও কোন রকম কোনো আন্তর্জাতিক সীমানা, কোনো উপকূলবর্তী সীমানা কোনোটাই নেই। তার নিচেই দেখো তেলেঙ্গানা, এখানেও কোন রকম কোনো আন্তর্জাতিক সীমানা নেই, কোনো উপকূলবর্তী সীমানা নেই। এখানে দেখো ঝাড়খণ্ড, এখানেও কোন রকম কোনো আন্তর্জাতিক সীমানা বা উপকূলবর্তী সীমানা নেই। তাহলে সব মিলিয়ে কতগুলো রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা এবং উপকূলবর্তী সীমানা কোনোটাই নেই? তাহলে কি হবে? অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমাদের 5টি রাজ্য। এইবার আমি যদি হিসেব করি, পাঁচটি রাজ্য প্লাস এদিকে উপকূলবর্তী সীমানা আছে 9টি রাজ্যের, প্লাস এখানে আছে 16টি রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা, হিসাব করলে কত হচ্ছে না 30, তাই তো? 16 9 25 5 30। আচ্ছা, এবার এখানে একটা খটকা লাগছে না যে স্যার আমরা কি তাহলে ভুল জানি? আমাদের তো এখন বর্তমানে 28টি রাজ্য, তাহলে এখানে 30টা রাজ্য কি করে হলো? এখানে হচ্ছে একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা নয়, একটা নতুন ইনফরমেশন আছে। সেটা কি না, যদি প্রশ্ন করে যে কতগুলো রাজ্য আছে যাদের সাথে আন্তর্জাতিক সীমানা এবং উপকূলবর্তী সীমানা উভয়ই আছে, কতগুলো রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা এবং উপকূলবর্তী সীমানা দুটোই আছে, তখন কি হবে? তখন দেখো আমরা দুবার করে কাউন্ট করেছি, এই গুজরাট ভদ্রলোক আর এই আমাদের বাংলাটাকে। বাংলা এবং গুজরাট এই দুই ভদ্রলোক কি করেছে না, এখানে দেখো উপকূলবর্তী সীমানা আর আন্তর্জাতিক সীমানা দুটোই দখল করে আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কোশ্চেন আসতে পারে কতগুলো রাজ্য আছে বা কি কি রাজ্য আছে যারা উপকূলবর্তী সীমানা এবং আন্তর্জাতিক সীমানা দখল করে আছে, বা কি কি গুলো আছে সেটাও জানতে হতে পারে। তাহলে এখান থেকে আমরা 2 মাইনাস করলে দেখো আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি, বর্তমানে 28টি রাজ্য আছে। আচ্ছা, কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে এটাও একটু জেনে নিই। দেয়ার আর 8 ইউনিয়ন টেরিটরিজ ইন আওয়ার কান্ট্রি। কি কি গুলো রয়েছে একটু যদি ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো। দেখো সবার প্রথম এক এক করে দেখি। এটা নেই, কি কি গুলো আছে দেখি, চলো একটু মুছে দিই তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এবার আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেগুলো কি কি আছে? সবার প্রথমে কেন্দ্রশাসিত অঞ্চল বললে খুব নতুন দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে রিসেন্ট 2019-এ। সেটা হচ্ছে কি না, আমাদের 31 অক্টোবর হয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখ। খুব ভালো করে মনে রাখতে হবে, জম্মু কাশ্মীর এবং লাদাখ এই যে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেটা মনে রাখতে হবে। এরপরে দেখো এখানে আছে চণ্ডীগড়, এখানটাতে আছে চণ্ডীগড়, বোঝা যাচ্ছে না দেখো, এখানটাতে আছে চণ্ডীগড়। আচ্ছা, জম্মু কাশ্মীর, এখানে লাদাখ, চণ্ডীগড় হয়ে গেল। তারপরে আছে আমাদের এনসিটি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, অর্থাৎ দিল্লি, তাহলে 4টে হয়ে গেল। তারপরে এখানে দেখো দাদরা নগর হাভেলি এবং দামান দিউ, এই দুটো আগে আলাদা ছিল,
আলাদা দুটো ইউনিয়ন টেরিটরি ছিল, মানে দাদরা নগর হাভেলি মিলিয়ে একটা ইউনিয়ন টেরিটরি এবং দামান দিউ মিলিয়ে একটা ইউনিয়ন টেরিটরি। 2020 সালের তোমার হচ্ছে যে 26শে জানুয়ারি এটা কি করেছে না মার্জ হয়ে গেছে, একসাথে মিলে একটাই মাত্র কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে এটা পরিচয় পেয়েছে, যার ক্যাপিটাল হচ্ছে যে দামান। আগে দাদরা নগর হাভেলি সেখানে ক্যাপিটাল ছিল সিলভাসা এবং দামান দিউর ক্যাপিটাল ছিল দামান। এখন দুটো মিলিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে দামান হচ্ছে যে তার ক্যাপিটাল হয়েছে, তাহলে এটা একটা ইউনিয়ন টেরিটরি। এরপরে যেটা দেখবো সেটা কি না এখানটাতে আছে পুদুচেরি। এই দেখো পুদুচেরি, খুব ইন্টারেস্টিং জিনিস একটা জানবে তোমরা। পুদুচেরির 4টে ডিস্ট্রিক্ট আছে, কি কি না একটা হচ্ছে মাহে, একটা হচ্ছে করাইকাল, একটা হচ্ছে ইয়ানাম, আর একটা হচ্ছে পুদুচেরি ইটসেলফ। মনে রাখতে হবে মাহে যেটা সেটা হচ্ছে কেরালাতে অবস্থিত, করাইকাল এবং পুদুচেরি যেটা সেটা দুটোই কর্ণাটকে অবস্থিত, তোমার তামিলনাড়ুতে অবস্থিত, আর ইয়ানাম যেটা সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তাহলে এই 4টে ডিস্ট্রিক্ট মিলিয়ে আমাদের পুদুচেরি হচ্ছে। এই দেখো পুদুচেরি, তাহলে পুদুচেরি হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইউনিয়ন টেরিটরি, তাহলে এটা একটা ইউনিয়ন টেরিটরি। এছাড়া আমাদের দুটো ইউনিয়ন টেরিটরি আছে যেটা গ্রুপ অফ আইল্যান্ড, মানে এখানে আছে লাক্ষাদ্বীপ আর এখানে আছে আন্দামান নিকোবর আইল্যান্ড। তাহলে টোটাল কতগুলো হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে দেয়ার আর 8 ইউনিয়ন টেরিটরি ইন আওয়ার কান্ট্রি। খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে এটা। এরপরে খুব ইন্টারেস্টিং আর একটা জিনিস দেখাবো, দেখো এটা নিয়ে আমরা আলোচনা করেছি, কোনো সমস্যা নেই। এরপরে আরেকটা জিনিস এইটা কি, এটা জানতে হবে না ভারতের উত্তরতম বিন্দু কি আছে, ভারতের দক্ষিণতম বিন্দু কি আছে, ভারতের পূর্বতম বিন্দু, ভারতের পশ্চিমতম বিন্দু, এগুলো ভালো করে জানতে হবে। তাহলে এটা কিভাবে নির্ণয় করব তার উপায় আছে। আমরা জানি ভারত যেটা রয়েছে সেটা পৃথিবীর কোথায় রয়েছে না উত্তর পূর্ব গোলার্ধে রয়েছে, মানে এই জায়গাটাতে রয়েছে। তাহলে এর মধ্যে যতগুলো ল্যাটিটিউড যাবে সব নর্থ ল্যাটিটিউড যাবে, এবং যতগুলো লংজিটিউড যাবে সবগুলো ইস্ট লংজিটিউড যাবে। অর্থাৎ যতগুলো অক্ষরেখা সব উত্তর অক্ষরেখা, যতগুলো দ্রাঘিমা রেখা সব পূর্ব দ্রাঘিমা রেখা। আমরা অক্ষরেখা কাকে বলি? যারা পূর্ব থেকে পশ্চিমে কাল্পনিক রেখা যেটা সেটাকে আমরা কল্পনা করেছি অক্ষরেখা রূপে, আবার উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো গেছে সেগুলোকেই আমরা দ্রাঘিমা রেখা রূপে কল্পনা করেছি। এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এবার খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, তাহলে ভারতের উত্তরতম বিন্দু কোনটা আছে সেটা কিভাবে নির্ণয় করেছি? ওই অক্ষরেখার তোমার হচ্ছে যে মাধ্যমে নির্ণয় করেছি। তাহলে একদম এই জায়গা দিয়ে যে অক্ষরেখাটা গেছে সেই অক্ষরেখার রেসপেক্টে আমরা যে অক্ষাংশ পেয়েছি সেটা কত না এখানটাতে লেখা আছে, সেটা কত আছে, সেটা হচ্ছে 37°6' নর্থ ল্যাটিটিউড। এই হচ্ছে আমাদের উত্তর অক্ষরেখা, এবং সেই জায়গাটা কোনটা? একদম ভারতের উত্তরে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ইন্দিরা কোল, যেটা আছে লাদাখে। খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে ইন্দিরা কোল ইজ দ্য নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ভেরি 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 ইম্পর্টেন্ট। কোথায় রয়েছে? লাদাখে। ল্যাটিটিউড না জানতে চাইলেও মনে রাখতে হবে জায়গার নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ। এরপরে যেটা জানবো সেটা কি না ভারতের দক্ষিণতম বিন্দু জানবো। আচ্ছা, ভারতের দক্ষিণতম বিন্দু যদি বলে তাহলে কোথায় আছে সেটা সবার প্রথমে জানতে হবে। সেটা কোথায় আছে? দেখো এইখানটাতে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, ইন্দিরা পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্দিরা পয়েন্ট কোথায় আছে? আন্দামান নিকোবর যে আইল্যান্ড রয়েছে সেই আন্দামান নিকোবর আইল্যান্ডের খুব গুরুত্বপূর্ণ একটা বদ্বীপ অঞ্চল রয়েছে, সেটা হচ্ছে গ্রেট নিকোবর। সেই গ্রেট নিকোবরের একদম অন্তিম বিন্দু যেটা সেটাই হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্টকে পিগমিলিয়ান পয়েন্টও বলা হয়, পিগমিলিয়ান পয়েন্ট। এর যে ল্যাটিটিউড আছে সেটা কত? 6°45' নর্থ ল্যাটিটিউড, 6°45' উত্তর অক্ষরেখা যেটা। এটা হচ্ছে আমাদের দক্ষিণতম বিন্দু, ভারতের দক্ষিণতম বিন্দু। দেখো দুটো দক্ষিণতম বিন্দু দেখাচ্ছে, এখানে একটা দক্ষিণতম বিন্দুর কথা উল্লেখ করা আছে, কন্যাকুমারী। আমরা জানি কোথায় আছে? তামিলনাড়ুতে আছে।
ভারতের মূল ভূখণ্ড বা মেনল্যান্ডের একদম অন্তিম বিন্দু। সেটা কত ডিগ্রি ল্যাটিটিউড? 8 ডিগ্রি 4 মিনিট নর্থ ল্যাটিটিউড। সেটা কোথায়? কন্যাকুমারী বা আমাদের কেপ ক্যামোরিন বলা হয়, তামিলনাড়ুতে আছে। এটা হচ্ছে সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান মেনল্যান্ড। সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান মেনল্যান্ড, ইন্ডিয়ান মেনল্যান্ড। এখানে দুটো পয়েন্ট আমরা এর আগেই জেনে আসছি। দেখো, কোস্টাল লাইন মেনল্যান্ডের মধ্যে 6100 কিলোমিটার আমরা জেনেছি। তারপর দেখো কোস্টাল লাইন ইনক্লুডিং আন্দামান নিকোবর আইল্যান্ড এবং লাক্ষাদ্বীপ আইল্যান্ড, সেটা হচ্ছে 7516 কিলোমিটার। এটা আমরা এর আগেই জেনে আসছি। তাহলে উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু এবং দক্ষিণতম বিন্দুর মূল ভূখণ্ডে রয়েছে কোনটা, সেটা আমরা জেনে গেছি। তাহলে তিনটে ইনফরমেশন এখানে খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা অলমোস্ট জেনে গেছি। এরপরে একই রকম ভাবে এই যে উপর থেকে নিচ পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে যে লংজিটিউড গুলো গেছে বা দ্রাঘিমা রেখা গুলো গেছে, এই দ্রাঘিমা রেখার রেসপেক্টে আমরা এখানে দ্রাঘিমাংশ নির্ণয় করতে পেরেছি। তাহলে একই রকম ভাবে পশ্চিমতম বিন্দু একটা রয়েছে, যেটা গুজরাটে রয়েছে। সেটা কি? গুহারমতি। দেখো, গুহারমতি কোথায় আছে? গুজরাটে। এটাকে বলা হয় সার ক্রিক। সার ক্রিক কোথায় রয়েছে? গুজরাটে। লংজিটিউড কত? 68 ডিগ্রি 7 মিনিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 68 ডিগ্রি 7 মিনিট। একই রকম ভাবে পশ্চিমতম বিন্দু যদি বলে, সেটা তো জানলাম। পূর্বতম বিন্দু যদি বলে, সেটা আছে অরুণাচল প্রদেশের এখানটাতে, যার লংজিটিউড হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট। সেটা কত? 97 ডিগ্রি 25 মিনিট। সেটা কি আছে? কিবিথু, অরুণাচল প্রদেশ। এটাকে বলা হয় পাটকাই বুম। পাটকাই বুম। তাহলে এটা হচ্ছে পূর্বতম বিন্দু। তাহলে পশ্চিমতম বিন্দু, পূর্বতম বিন্দু, উত্তরতম বিন্দু, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু এবং ভারতের দক্ষিণতম বিন্দু। তাহলে 5খানা ইনফরমেশন আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ জেনে গেছি। এছাড়াও তার লংজিটিউড বা ল্যাটিটিউড যদি ইনক্লুড করি, তাহলে টোটাল 10খানা আমাদের ইনফরমেশন কিন্তু আমরা ছবির মধ্যে জেনে গেছি। একটা জিনিস দেখো, এখানে উত্তর থেকে দক্ষিণে এক্সটেনশন বা বিস্তৃতিটা বলেছে। ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃতি কত? 3214 কিলোমিটার, 3214 কিলোমিটার। এবং পূর্ব থেকে পশ্চিমে তার বিস্তৃতি কত? সেটা হচ্ছে 2933 বা 2933 কিলোমিটার। ভারতের টোটাল এরিয়া এখানে দেওয়া আছে 32,87,263 বর্গ কিলোমিটার। তোমরা যদি জানো, তাহলে ফোন নাম্বারের মতো করে মনে রাখার চেষ্টা করবে, সুবিধা হয়। 32,87,263 এভাবে মনে রাখতে পারো, বা সংখ্যার নিরিখেও মনে রাখতে পারো। যেভাবে মনে রাখার ইচ্ছা হবে, মনে রাখতে পারবে, সেভাবে মনে রাখো। অ্যাটলিস্ট মনে রাখতে হবে, তা নাহলে হবে না। খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা আমরা জানবো, সেটা হচ্ছে কি না, আমরা জানি যে এই যে লংজিটিউড গুলো আছে, এই যে লংজিটিউড গুলো আছে, যেগুলো উত্তর থেকে দক্ষিণে গেছে, ভারতের উত্তর থেকে দক্ষিণে গেছে, সেই লংজিটিউড গুলো কি হয় না, ইন্ডিকেট করে টাইম বা সময়। সময় ইন্ডিকেট করে, মনে রাখতে হবে, সময় ইন্ডিকেট করে। আর এই যে ল্যাটিটিউড গুলো গেছে, যেগুলো পূর্ব থেকে পশ্চিমে, এগুলো কি ইন্ডিকেট করে? এগুলো হচ্ছে জলবায়ু বা ক্লাইমেট ইন্ডিকেট করে। এখন জলবায়ু নিয়ে কাজ নেই আমাদের, আমরা যখন পরে আলোচনা করব তখন এগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে সময়। তাহলে একটা জিনিস ক্লিয়ার, এই যতগুলো লংজিটিউড ভারতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে, তাহলে প্রত্যেকটা লংজিটিউডের জন্য আলাদা আলাদা করে সময় থাকবে, যেটাকে আমরা স্থানীয় সময় বলি। তাহলে ভারতের মাঝে দেখো টোটাল 30খানা, প্রায় অলমোস্ট 30খানা লংজিটিউড গেছে বা দ্রাঘিমা রেখা গেছে। তাহলে 30টা সময় নির্ধারণ করবে। কিন্তু ইন্টারেস্টিংলি, তোমরা যারা ওখানে ক্লাস করছো বসে, তাদের মোবাইলের ঘড়িতে বা হাতের ঘড়িতে সকলের কিন্তু সেম একটা টাইম ইন্ডিকেট করবে, সেম টাইম নির্দেশ করবে, যেটা তোমরা ট্রেনের স্টেশনে গেলে দেখতে পাবে, যেটা তোমরা কোনো একটা প্রশাসনিক দপ্তরে গেলে দেখতে পাবে, বাস ডিপোতে গেলে দেখতে পাবে। সব জায়গাতে সেই টাইমটা নির্দেশ করছে। তাহলে এক্ষুনি যে বললেন স্যার, যে প্রত্যেকটা লংজিটিউডের জন্য আলাদা আলাদা নির্দেশ করবে। ধরো আমরা কলকাতাতে আছি, এই কলকাতার সারাউন্ডিংস এই জায়গাতে লংজিটিউড কত? 88.5 ডিগ্রি। তাহলে এই 88.5 ডিগ্রি লংজিটিউডে একটা সময় কিন্তু নির্ধারণ করবে, সেটা আমাদের স্থানীয় সময়। কিন্তু এই স্থানীয় সময় জেনে লাভ নেই, যেটা জানতে হবে যেই ঘড়িতে, আমাদের ঘড়িতে যে সময়টা আমাদের নির্ধারণ করছে, নির্দেশ করছে, সেটা হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান
বা স্ট্যান্ডার্ড মেরিডিয়ানের যে সময়, সেই সময়টা। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কোথা থেকে গেছে, না ভারতের মাঝ বরাবর এই জায়গা থেকে গেছে। পরীক্ষাতে কোশ্চেন আসে যে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, এটাও অনেক সময় পরীক্ষাতে কোশ্চেন জিজ্ঞেস করে। আবার কোথা থেকে গেছে আমরা সকলেই জানি, এলাহাবাদের মির্জাপুর বলে একটা জায়গা আছে, সেই মির্জাপুরের উপর দিয়ে গেছে। তাহলে একটা রাজ্য জানলে হবে না, সব রাজ্যগুলো জানতে হবে। আচ্ছা তাহলে কিভাবে জানবো, এত সহজ করে মনে রাখবো কিভাবে? তার একটা নির্দেশ আছে, তার একটা তোমার হচ্ছে যে শর্টকাট আছে। সেই শর্টকাটটা আমি এইখানটাতে বলছি। ধরো এরকম একটা লাইন আছে, কি লাইন? ধরো এরকম বলে দেওয়া আছে, উত্তরে মরুভূমি ছাড়িয়ে ওলন্দাজরা অপেক্ষারত। তাহলে এরকম একটা লাইন আছে যেখানে উত্তরে মরুভূমি ছাড়িয়ে ওলন্দাজরা অপেক্ষা করে আছে। তাহলে এই লাইন থেকে আমরা অনায়াসে বের করতে পারি। তাহলে উত্তর থেকে উত্তরপ্রদেশ, মরুভূমির ম থেকে মধ্যপ্রদেশ, ছ থেকে ছত্তিশগড়, ও থেকে ওড়িশা, আর অ থেকে অন্ধ্রপ্রদেশ। তাহলে এই পাঁচখানা রাজ্যের মধ্যে দিয়ে আমাদের প্রমাণ দ্রাঘিমা গেছে। ভালো করে মনে রাখতে হবে, যার লংজিটিউড কত, 82.5 ডিগ্রি পূর্ব, এইটা আমাদের মনে রাখতে হবে। সেটা কোথা দিয়ে গেছে, আমি যে এক্ষুনি দাগটা করেছি দেখো এইখান দিয়ে। তাহলে এখানে দেখো উত্তরপ্রদেশ, এখানে আছে মধ্যপ্রদেশ, এখানে ছত্তিশগড়, এখানে ওড়িশা, এখানে অন্ধ্রপ্রদেশ, এরকম পাঁচখানা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। ভালো করে মনে রাখতে হবে। এবং হাতের ঘড়িতে যে ইন্ডিকেট করছে সময় এখন সকলের, সেই হাতের ঘড়িতে সময়টা কোন দ্রাঘিমা রেখার স্থানীয় সময়, সেটা হচ্ছে এই 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, যেটা এই মির্জাপুরের উপর দিয়ে গেছে। এই দ্রাঘিমা রেখার যে স্থানীয় সময়, সেটা এখন আমাদের গোটা দেশ সেই সময়টাকেই কনসিডার করছে। আরেকটা কোশ্চেন এখানে আসে, যেটা কি না ভারতের পশ্চিমতম বিন্দু আর ভারতের পূর্বতম বিন্দুর মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কম। পরীক্ষাতে স্বাভাবিক আসতেই পারে যে এই যে দ্রাঘিমা রেখাটা গেছে এইখানে একটা স্থানীয় সময় পাবো, একই রকম ভাবে এই দ্রাঘিমা রেখার রেসপেক্ট এখানে একটা স্থানীয় সময় পাবো। এই যে স্থানীয় সময়টা পেয়েছি, দুটো স্থানীয় সময়, এটার মধ্যে পার্থক্য কত মনে রাখতে হবে। এটার মধ্যে পার্থক্য কত, এটা হচ্ছে 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা, বা একটু স্পেসিফিক বললে কি হবে, 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড। আমি একবার এখানটাতে লিখে দিচ্ছি, দেখো 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড। আচ্ছা এটা কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমি এক লাইনে বলে দিচ্ছি। এটা নির্ণয় করতে হয় কিভাবে, আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা, যদি 1 ডিগ্রি দ্রাঘিমা রেখা চেঞ্জ করি তাহলে 4 মিনিটের সময় পার্থক্য হয়। তাহলে এখানে দেখো টোটাল 68 ডিগ্রি এটা, আর এখানে ছিল 97 ডিগ্রি, এটাকে যদি 98 ডিগ্রি ধরি তাহলে 30 ডিগ্রি ল্যাটিটিউড লংজিটিউড তোমাদের পার্থক্য হচ্ছে। তার মানে 30টা লংজিটিউড এরকম করে গেছে, এরকম করে পরপর গেছে। তাহলে 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয়, তাহলে 30টা ল্যাটিটিউড লংজিটিউড বা 30 ডিগ্রির জন্য কত মিনিট হবে, 120 মিনিট, যেটা হচ্ছে 2 ঘন্টা। এটা হচ্ছে প্রায় 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা মনে রাখতে হবে। আর স্পেসিফিক বললে 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড। খুব ভালো করে এটা খেয়াল করে মনে রাখতে হবে, 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড। এটা হচ্ছে উত্তরতম বিন্দু এবং পূর্বতম বিন্দু এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে সময়ের পার্থক্য। খুব ইন্টারেস্টিংলি আরেকটা জিনিস ভালো করে মনে রাখবে, যে যদি বলে আমাদের পূর্বতম বিন্দু পশ্চিমতম বিন্দুর সাথে বিন্দুর থেকে কত সময় এগিয়ে থাকে বা পিছিয়ে থাকে, তাহলে মনে রাখতে হবে আমাদের পূর্বতম বিন্দু যেটা সব সময় 2 ঘন্টা এগিয়ে থাকবে। মানে যদি বলে গুজরাটে 7টার সময় সূর্যোদয় হয়েছে, তাহলে মনে রাখতে হবে অরুণাচল প্রদেশে সেটা 5টার সময় হয়েছিল। তাহলে 2 ঘন্টা সব সময় এগিয়ে থাকবে। এভাবে কোশ্চেন আসতে পারে, পরীক্ষাতে আসবে যদি অরুণাচল প্রদেশে 5টার সময় সূর্যোদয় হয়, তাহলে গুজরাটে কখন সূর্যোদয় হবে বা হয়েছিল, এভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে এই যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটা ইনফরমেশন আমাদের একটু ভালো করে জানতে হবে, সেটা কি না ভারতকে আমি বলেছিলাম ক্রান্তীয় দেশ, ভারতকে বলেছিলাম আমি ক্রান্তীয় দেশ। ক্রান্তীয় দেশ কেন বলেছিলাম,
তার কারণ হচ্ছে ভারতের মাঝখান দিয়ে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। ভারতের মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। তাহলে এই যে কর্কট ক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে, সেটা এই ছবিতে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই ছবিটা আমি একটু ক্লিয়ার করে দিই। এই ছবিটা যদি দেখো, দেখো পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। এই যে রেখাটা গেছে, এই যে দেখো ডট ডট করে রেখাটা গেছে, সেটাই হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। এখানে দেওয়া আছে ট্রপিক অফ ক্যান্সার। তার লংজিটিউড কত, ল্যাটিটিউড কত, সেটা হচ্ছে অক্ষরে অক্ষাংশটা হচ্ছে কত, 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি মনে রাখতে হবে এটা। তাহলে এই যে কর্কট ক্রান্তি রেখা যেটা, এই কর্কট ক্রান্তি রেখা এখানে বোঝা যাচ্ছে না, আমি সেই কারণে এইখানটাতে একটা কাল্পনিক রেখা আমি তোমাদের জন্য আঁকছি। দেখো পরীক্ষাতে কোশ্চেন আসে, এই যে কর্কট ক্রান্তি রেখা, এই কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, পরীক্ষাতে কোশ্চেন আসে। তাহলে কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে জানতে হলে এটারও একটা শর্টকাট আমরা সুন্দর করে জেনে নেবো। কিভাবে জানবো, এখানটাতে দেখো আমি বলে দিই। এইটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, গুজরাট, এখানে দেখো রাজস্থান, এখানে মধ্যপ্রদেশ, তারপরে আছে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল আমাদের বাংলা, তারপরে আছে ত্রিপুরা, এই যে ত্রিপুরা, তারপরে আছে মিজোরাম। তাহলে এখানে 8 স্টেটস, 8খানা রাজ্য আছে যাদের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। তাহলে এটা মনে রাখবো কিভাবে, এইটা আমরা মনে রাখবো কিভাবে, চট করে একটু ভালো করে জেনে নিই। এখানেও মনে রাখার একটা সুন্দর নিয়ম আছে। কি নিয়ম, এটা একটু ভালো করে দেখো, আমি বলছি। মনে রাখবো কিভাবে না, গুজরাটের রাজার মেয়ে ছবি ঝুলিয়ে পশ্চিম দিকে বা পশ্চিমে তীর মারে। তাহলে গুজরাটের একজন রাজার মেয়ে ছিল, সে ছবি ঝুলিয়ে পশ্চিম দিকে তীর মারছে। এটা কিভাবে যাচ্ছে না, পশ্চিম থেকে পূর্ব দিকে যেভাবে রাজ্যগুলো আমরা কাউন্ট করছি সেইভাবেই যাবে। দেখো গুজরাট, গুজরাট দিয়ে গুজরাট আছে, অসুবিধা নেই। রা দিয়ে রাজস্থান, ম দিয়ে মধ্যপ্রদেশ, ছ দিয়ে ছত্তিশগড়, ঝ দিয়ে ঝাড়খণ্ড, প দিয়ে পশ্চিমবঙ্গ, ত দিয়ে ত্রিপুরা এবং ম দিয়ে মিজোরাম। তাহলে সুন্দর মনে রাখবে, গুজরাটের রাজার মেয়ে ছবি ঝুলিয়ে তীর মারে, পশ্চিমে তীর মারে। তাহলে এই যে লাইনটা আমি যদি মনে রাখতে পারি, কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো। একই রকম ভাবে যেটা আমরা স্ট্যান্ডার্ড মেরিডিয়ানের ক্ষেত্রে মনে রেখেছিলাম, উত্তরে মরুভূমি ছাড়িয়ে ও লোমরাজরা অপেক্ষা করে। এখানে এই রাজ্যগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। কিভাবে কোশ্চেন আসবে, তোমাকে বলবে কিরকম না, এরকম বলবে যে হুইচ অফ দ্য ফলোইং, ফ্রম হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট তোমার হচ্ছে যে পাস অন, এরকম দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। কোন রাজ্যের মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার প্রবাহিত হয়নি, যায়নি, তাহলে সবগুলো জানতে হবে, তবেই আমরা আলাদা করতে পারবো একটা অপশনকে। তাহলে এই হচ্ছে আমাদের ট্রপিক অফ ক্যান্সার, যে 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। এখানে দেখো লেখা আছে, এই যে ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এত কষ্ট করে মনে রাখার দরকার নেই, আমি একটা লাইন যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অলমোস্ট পুরোটা কমপ্লিট করে দিতে পারবো। এরপরে এই গেল আমাদের ভারতের রাজনৈতিক বিভাগ। এই রাজনৈতিক বিভাগের মধ্যে বেশ কিছু ইনফরমেশন আরো আছে, সেগুলো আমরা একটু একটু করে আস্তে আস্তে করে জানবো। যেমন ভারতের বৃহত্তম রাজ্য কোনটা, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা, যেগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, সেগুলো ইনফরমেটিভ, সেগুলো বোঝানোর কিছু নেই, তাই এগুলো আমি রাখিনি। পরবর্তীকালে অবশ্যই নোটস প্রোভাইড করলে তোমাদের এগুলো থাকবে। তাহলে আমাদের ভারতের রাজনৈতিক বিভাগ সম্পর্কে আমরা একটা পুঙ্খানুপুঙ্খ একটা তত্ত্ব আমরা আমাদের নিজের মধ্যে কিন্তু আয়ত্ত করতে পারলাম। এবার এটা থেকে যদি কোশ্চেন জিজ্ঞেস করে, সেই কোশ্চেন গুলো কি কি হতে পারে, সেই কোশ্চেন গুলো আমরা দেখার আগে আমরা একটু ছোট্ট করে বলে দিই আমাদের সুবিধাটা কি আছে। তোমরা এখানে মাস্টার দিতে ক্লাস করতে এসছো, অবশ্যই কিছু একটা পাওয়ার জন্য এসেছো, সেখান থেকে কি কি পাবে তোমরা মনে রাখতে হবে। বাড়িতে বসে তোমরা আলাদা আলাদা ব্যাচের মাধ্যমে
খুব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো বা টপিকগুলো আলোচনা করতে পারবে, বা সেখানে ক্লাসগুলো তোমরা করতে পারবে। লাইভ ক্লাস থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের তোমার হচ্ছে যে রেকর্ডিং প্রোভাইড করা হবে, সেটা তোমরা জানো। যারা ক্লাস করেছো বা যারা করবে তারা অবশ্যই স্যারের কাছ থেকে ইতিমধ্যেই জেনেছো। এছাড়াও বেশ গুরুত্বপূর্ণ যেটা কি না, প্রত্যেকটা তোমার হচ্ছে যে পরীক্ষাতে এখন ডেসক্রিপটিভের ব্যাপার থাকছে। সেই ডেসক্রিপটিভ পড়ানোর ক্ষেত্রে কপি চেকিং এর ব্যাপার থাকবে, বাংলা ইংরেজি দুটোতেই। ডাউট ক্লিয়ারিং ক্লাসের তোমাদের তোমার হচ্ছে ব্যবস্থা করা হয়েছে বা পরবর্তীকালে হবে, এবং প্রত্যেকটা আপকামিং পরীক্ষা যেগুলো আসছে সেই রিলেটেড প্রচুর সংখ্যক তোমাদের মক টেস্টের সুবিধা থাকছে। তাহলে এই সুবিধাগুলো কিন্তু তোমরা এই জায়গা থেকে পাবে, আমাদের ইনস্টিটিউশন থেকে পাচ্ছ। এটা অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত, জানা থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তারপরে তো আমাদের মতো কিছু মালি আছে যারা তোমাদের পরিচর্যা করার দায়িত্ব নিয়েছে, তো অসুবিধা নেই, সেই জায়গা থেকে কোনো রকম কোনো সমস্যা হবে না। অ্যাটলিস্ট পড়তে হবে নিজেকে, অবশ্যই পড়তে হবে নিজেকে। একবার বারবার করে বলে দিই এই কথাটা, যে কেউ তোমাকে চাকরি পাইয়ে দেবে না, তোমাকে চাকরি পেতে হবে। এটা হচ্ছে বাস্তব কথা, বাস্তব কথা। সেই পথটা তোমাদের সহজ করার জন্য আমরা আছি, যাতে তোমরা তাড়াতাড়ি পাও, যাতে মানে সময়ের মধ্যে তোমরা চাকরি পাও, যাতে তোমাদের পথটা আরো মসৃণ হয়, আরো সাবলীল হয়ে উঠতে পারো, সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হতে পারে, তাই আমরা আছি। এরপরে যেটা বলার, আজকে যে আলোচনা করলাম যে জিনিসগুলো নিয়ে, সেই জিনিসগুলো নিয়ে যে আলোচনা করলাম তার গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেন আমরা আলোচনা করব, যেগুলো বিগত কয়েকটা পরীক্ষাতে, আমাদের এসএসসির পরীক্ষাতে এসেছে। কি কি এসেছে? ধরো এই পরীক্ষাটা, মানে তোমার এই কোশ্চেনটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ধরে নিতে পারো এই ধরনের কোশ্চেন তোমাদের এবারেই এসে গেছে। কি কোশ্চেন না, ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? আচ্ছা, আমি অনেকক্ষণ থেকেই আমি কারোর আওয়াজ পাচ্ছি না, আমি যদি স্যারকে রিকোয়েস্ট করবো যদি মাইক্রোফোনটা যদি খুলে দেন তাহলে সুবিধা হয়, ওরা ইন্টারঅ্যাক্ট করতে পারবে। ইন্দিরা পয়েন্ট। তাহলে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা ভেরি গুড। তাহলে ইন্দিরা পয়েন্ট কোথায় আছে যদি বলে, সেটা হচ্ছে আন্দামান গ্রেট নিকোবর। মনে রাখতে হবে, নিকোবর আইল্যান্ডের মধ্যে, হ্যাঁ, নিকোবর আইল্যান্ডের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এখানে দেখো কন্যাকুমারীটাও আছে। কন্যাকুমারীটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। আচ্ছা, চট করে আমাকে একটু বলতে পারবে, এই যে গ্রেট নিকোবর রয়েছে, এটার ল্যাটিটিউড কত, অক্ষাংশ কতটা? এই ইন্দিরা পয়েন্ট, যেটা ইন্দিরা পয়েন্টের ল্যাটিটিউড হচ্ছে যে 6°45' নর্থ। এভাবে কিন্তু মনে রাখতে হবে। বাকি কি আছে? ইন্দিরা কোল, আমরা জানি ইন্দিরা কোল হচ্ছে যে উত্তরতম। পাটকাই বোম যেটা রয়েছে সেটা কোনটা? সেটা হচ্ছে পূর্বতম। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা যদি ল্যাটিটিউড আমরা জানতে চাই তাহলে কি হবে? কন্যাকুমারী এটা হচ্ছে 8°4' নর্থ। ইন্দিরা কোল রয়েছে 36.7 নর্থ। আর পাটকাই বোম যেটা রয়েছে সেটা কত? পূর্বতম বিন্দু, সেটা হচ্ছে দ্রাঘিমার রেসপেক্টে 97.25' ইস্ট। চলো, তারপরের কোশ্চেনটা কি আছে? রাজস্থানের কোন শহরে আছে, কোন শহরের কাছে সম্বর হ্রদ? খুব গুরুত্বপূর্ণ হ্রদ। এই সম্বর হ্রদ হচ্ছে যে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। কোনটা হবে বলো? যোধপুর হবে। যোধপুর হবে? শিওর? যোধপুর। ভালো করে বলো, যোধপুর। ভালো করে ভেবে বলো, উদয়পুর। ভালো করে ভেবে বলো। স্যার যোধপুর। অক্ষাংশ দ্রাঘিমাংশের ওখানটা স্যার সময় ব্যাপারটা একবার বলবেন? অক্ষাংশ দ্রাঘিমাংশের সময়টা, আচ্ছা সেটা সময়ের যে বলবো, কনসেপ্টটা অসুবিধা আপনি নেই। বলেছিলেন ওইখানটায়। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আচ্ছা, যোধপুর যেটা, এই সম্বর হ্রদ যেটা, সেটা হচ্ছে জয়পুরের কাছে অবস্থিত। মনে রাখতে হবে, জয়পুরের কাছে। কোথায়? সেটা হচ্ছে রাজস্থানের। হ্যাঁ, জয়পুর, মনে রাখো ভালো করে, জয়পুরের কাছে। জয়পুরের কাছে আছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, সেটা হচ্ছে
সম্বর হ্রদ। আচ্ছা, ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে সময়ের পার্থক্য কত? স্যার 2 1 ঘন্টা 57 মিনিট। হ্যাঁ, ভেরি গুড, 1 ঘন্টা 57 মিনিট, এক্সেলেন্ট। 1 ঘন্টা 57 তাহলে মিনিট। 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড। 12 ঠিক আছে, সেকেন্ড। এটা ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমি বলছি ওর কনক্লুশনটা, যেটা মানে ওর যে কনফিউশনটা আছে ক্লিয়ার করে দিচ্ছি আমি। এবার দেখো, ভারতের উপকূলবর্তী সীমানার দৈর্ঘ্য কত? কিলোমিটার, 6100 কিলোমিটার। হ্যাঁ, এ দা Sure. ক্যান্সার স্যার। শিওর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের উপকূল সীমানার দৈর্ঘ্য কত বলেছে? হ্যাঁ, যদি বলে ভারতের মূল ভূখণ্ড, তার মানে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, এই 9খানা রাজ্য মিলিয়ে উপকূলবর্তী সীমানা যেটা ভারতের মূল ভূখণ্ডে রয়েছে, সেটা কত? 6100 কিলোমিটার। কিন্তু এখানে রয়েছে আন্দামান নিকোবর, এখানে রয়েছে লাক্ষাদ্বীপ, এগুলো তো ভারতেরই অংশ। তাহলে এইগুলো ইনক্লুড করলে টোটাল কত হবে? 7516.6 কিলোমিটার। তাহলে এগুলো ভালো করে খেয়াল করতে হবে। যদি তোমাদের বলতো যে ভারতের মূল ভূখণ্ডের উপকূলবর্তী সীমানা দৈর্ঘ্য কত, তাহলে আমি করতাম 6100 কিলোমিটার। এই জায়গা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এখানে দেখো একটা দেওয়া আছে, এখানে 6100 কিলোমিটারও দেওয়া আছে, এখানে 15200 কিলোমিটার দেওয়া আছে। এটা কোনটা? এটা হচ্ছে ভারতের, ওটা হচ্ছে স্যার ইন্টারন্যাশনাল হ্যাঁ, যেটা আছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি। বাউন্ডারি। ঠিক আছে, সব মিলিয়ে কত হচ্ছে? 15200 কিলোমিটার। ভেরি গুড, ভেরি গুড। তারপরে দেখো, নিচের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই? নিচের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই? মিজোরাম। কোনটা হবে? মিজোরাম। মণিপুর হবে। মণিপুর। মণিপুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে একটু যদি ছবিটা দেখি, ছবিটা আমি বলেছিলাম বারবার করে, স্যার মণিপুর হবে। ভেরি গুড, মণিপুর হবে স্যার। এখানটাতে বাংলাদেশ আছে, এই দেখো বাংলাদেশ। এখানে ওয়েস্ট বেঙ্গল আছে, আমরা জানি। এখানে দেখো আসাম, এই আসাম এইখানটাতে একবার টাচ করেছে, আবার এই জায়গাতে একবার টাচ করেছে। তাহলে আসাম বাংলাদেশের সাথে আছে। মেঘালয় সেটাও রয়েছে, ত্রিপুরা রয়েছে, এটা ত্রিপুরা। তারপরে এখানে আছে মিজোরাম। কিন্তু মণিপুর আছে দেখো এইখানটাতে। মণিপুরের সাথে বাংলাদেশের কোনোভাবে কোনো যোগাযোগ নেই। তাহলে এই জায়গাটা ভালো করে জানতে হবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। আর একই রকম ভাবে যে ছবিটা আমরা কোশ্চেনটা আমরা ইতিমধ্যে ক্লিয়ার করেছি, সেটা কি না, সাউথার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ভারতের দক্ষিণতম বিন্দু, সেটা কোনটা? ইন্দিরা পয়েন্ট। আর কন্যাকুমারী সেটা কোনটা? সেটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। স্যার মিজোরাম তো একটু একটা জায়গায় ছুঁয়েছে না মিজোরামটা বলো। বাংলাদেশকে? বলছি স্যার মিজোরামটা বাংলাদেশকে ওই ছোট্ট একটা জায়গায় ছুঁয়েছে, ওইটা? হ্যাঁ, এই যে এটা হচ্ছে মিজোরাম। এই দেখো, এটা হচ্ছে মিজোরাম। একটু ভালো করে দেখতে দেখো, এটা হচ্ছে মিজোরাম। একটু ছবিটা ভালো করে চোখ কান খোলা খোলা রেখে ভাবলেই হয়ে যাবে। এই দেখো, মিজোরাম হচ্ছে এই জায়গাটা বাংলাদেশের সাথে আছে। এই রকম করে বাংলাদেশের সীমানা, এই দেখো এরকম করে বাংলাদেশের সীমানা এই রয়েছে। আচ্ছা, হ্যাঁ, তার মধ্যে ওয়েস্ট মণিপুর বেঙ্গলের, হবে। হ্যাঁ ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের রয়েছে। তারপরে দেখো এখানে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এখানটাতে দেখো মণিপুর। এই দেখো মণিপুরের সাথে মায়ানমারের বাউন্ডারি রয়েছে, কিন্তু বাংলাদেশের কোনোভাবে বাউন্ডারি থাকবে না। ঠিক আছে, একই রকম ভাবে উপকূলবর্তী সীমানা যেটা বলেছিলে তোমরা, উপকূলবর্তী সীমানা আমি বলেছিলাম কি, গোয়া পর্যন্ত স্টেট, রাজ্য, এই রাজ্যগুলো মিলিয়ে 6100 কিলোমিটার। কিন্তু বাকি আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, দামানদিউ, এই 4টে তো ইউনিয়ন টেরিটরি। এইগুলো যখন তোমাদের আলাদা করে স্টেট উল্লেখ করবে না, তখন এগুলোকে ইনক্লুড করতে হবে। তাহলে সব মিলিয়ে কত হচ্ছে? 7516.6 কিলোমিটার। এটা খুব ভালো করে খেয়াল করে মনে রাখতে হবে। এবার আসি ওর প্রসঙ্গে, ওর কোশ্চেনটা যেটা ছিল সেটাতে কি বলেছিলাম না, এখানটাতে বলেছিলাম যে ভারতের পশ্চিমতম এবং পূর্বতম বিন্দুর মধ্যে সময়ের পার্থক্য কত। আমি বলেছিলাম কত? এটা হচ্ছে 68 ডিগ্রি। এইখানে 68 ডিগ্রি একটা লংজিটিউড গেছে বা দ্রাঘিমা রেখা গেছে। এই 68 ডিগ্রি দ্রাঘিমা রেখা যেটা গেছে, এটা হচ্ছে পশ্চিমতম দ্রাঘিমা রেখা। একই রকম ভাবে পূর্বতম দ্রাঘিমা রেখা এখানে আছে। এখানটাতে পূর্বতম দ্রাঘিমা রেখা আছে, সেটা হচ্ছে কত? 97 ডিগ্রি 25 মিনিট। তাহলে এটা যদি আমি 98 ডিগ্রি ধরি, আর এখানে যদি 68 ডিগ্রি ধরি, তাহলে পার্থক্য কত হচ্ছে? 30 ডিগ্রি পার্থক্য হচ্ছে। আমরা জানি
প্রত্যেক ডিগ্রির জন্য এরকম করে যদি পরপর দ্রাঘিমা রেখাগুলো যায়, তাহলে প্রত্যেক ডিগ্রির জন্য 1 ডিগ্রির জন্য 4 মিনিট সময়ের পার্থক্য হয়। মানে যারা আমরা 88 ডিগ্রি তোমার হচ্ছে যে 30 মিনিট যেটা আমরা কলকাতার দ্রাঘিমা রেখা বলি, দ্রাঘিমাংশ বলি, সেই দ্রাঘিমাংশে যারা অবস্থান করছি, আমরা যখনই 88 থেকে 89 হয়ে যাব, আমরা 4 মিনিট এগিয়ে যাব। আবার যখন 90 ডিগ্রি হবো, আবার তখন আরো 4 মিনিট এগিয়ে যাব। এভাবে হচ্ছে যে প্রত্যেকটা দ্রাঘিমা রেখার রেসপেক্টে 4 মিনিট করে এগিয়ে যাচ্ছে। তাহলে 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয়, তাহলে টোটাল 30টা দ্রাঘিমা রেখা গেছে এরকম করে মাঝখানে। তাহলে 30টা দ্রাঘিমা রেখার জন্য 30 ডিগ্রি, 30 ডিগ্রির জন্য কত হচ্ছে, 4 × 30 করলে 120 মিনিট হয়। তাহলে এই 120 মিনিট মানে 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড और 2 ঘন্টা। 120 মিনিট মানে 2 ঘন্টা। অ্যাকচুয়ালি এটা 30 মিনিট হয় না, এই 30 মিনিটের জায়গাটাতে এক্স্যাক্টলি যেটা হয় সেটা হচ্ছে 29 মিনিট 29 ডিগ্রি 18 মিনিট। 29 ডিগ্রি এবং 18 মিনিট হচ্ছে দ্রাঘিমার পার্থক্য হয়। এটা হচ্ছে আমাদের ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, একটা কথা আমাকে বলো, একটা উত্তর দাও আমাকে। এই জায়গা থেকে আমি কোশ্চেন জিজ্ঞেস করছি। যদি বলে ভারতের প্রমাণ দ্রাঘিমা বা প্রমাণ সময়ের থেকে আমাদের পশ্চিমবঙ্গের স্থানীয় সময়ের পার্থক্য কত? যদি বলে ভারতের প্রমাণ সময়ের থেকে, যেটা তোমাদের হাতে এখন নির্দেশ করছে যে হাতের ঘড়িতে, সেটা কত না, ভারতের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান যেটা 82.5 ডিগ্রি, এই 82.5 ডিগ্রির যে স্থানীয় সময়, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইম, যেটা আমাদের হাতের ঘড়িতে মেনশন করছে, আমাদের মোবাইলের ঘড়িতে মেনশন করছে। আর কলকাতার এখানে রয়েছে আমাদের 88.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার, যেটা কলকাতার দ্রাঘিমার বা দ্রাঘিমাংশ। তাহলে দুটোর আলাদা আলাদা স্থানীয় সময় হবে। এটা স্থানীয় সময় আমাদের হাতের ঘড়িতে যেটা স্ট্যান্ডার্ড টাইম, আর এটার একটা আলাদা করে স্থানীয় সময় হবে। এই যে সময়টা, এই যে সময়ের পার্থক্যটা, এই সময়ের পার্থক্যটা কত হবে? কে বলতে পারবে বলো? কে বলতে পারবে? 24 মিনিট হবে। ভেরি গুড, 24 মিনিট হবে। কি করে বের করলে? না দেখো, এখানে দেখো 6 ডিগ্রির পার্থক্য হচ্ছে। তাহলে 6 ডিগ্রির পার্থক্য যদি হয়, 1 ডিগ্রির জন্য 4 মিনিট, তাহলে 6 ডিগ্রির জন্য হবে 24 মিনিট। তাহলে আমরা সব সময় কি হবে না, আমরা সব সময় 24 মিনিট এগিয়ে থাকবো আমাদের স্থানীয় সময় থেকে। কলকাতার যারা দ্রাঘিমাগুলো আশেপাশে বসবাস জানলে, করি। হ্যাঁ বলো। বলছি দ্রাঘিমাগুলো তো ভালো করে জানলে তাহলে সবগুলোই বের করতে পারবো আমরা। হ্যাঁ, তোমাকে দ্রাঘিমা জানতে হবে না, দ্রাঘিমা জানার দরকার হয় না। যদি আগে আমরা এরকম অঙ্ক করে আসছি যে এই জায়গাতে প্রমাণ সময় তোমার দ্রাঘিমা রেখায় দ্রাঘিমাংশ এটা হলে, তাহলে এর প্রমাণ সময় বা স্থানীয় সময় কত হবে, বা এটার থেকে পার্থক্য কত বেশি হবে কম হবে, সেগুলো আমরা এর আগে অঙ্ক করে আসছি। এই অঙ্ক তোমাদের এখন জিজ্ঞেস করবে না। যেটা জানতে চাইবে, এক লাইনে অ্যান্সার গুলো জানতে চাইবে যে আমাদের স্থানীয় সময় থেকে কলকাতার স্থানীয় সময়ের পার্থক্য কত, বা আমাদের পশ্চিমতম বিন্দু থেকে পূর্বতম বিন্দুর সময়ের পার্থক্য কত, এইগুলোই জানতে চাইবে, আর অন্য কিছু না। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রত্যেকটা বুঝলাম না। রাজ্যের তো আলাদা আলাদা মানে সময় হওয়া উচিত, তাই তো? হ্যাঁ, প্রত্যেকটা রাজ্যের কেন, প্রত্যেকটা রাজ্যের শুধু নয়, প্রত্যেকটা দ্রাঘিমা রেখা যদি চেঞ্জ করি তাহলে সময়ের পার্থক্য হবে প্রত্যেকটা দ্রাঘিমা রেখা। ধরো আমরা যারা গুজরাটে এখানে আছি, তাদের একটা স্থানীয় সময় হবে, লোকাল টাইম যেটাকে বলে। অ্যাকচুয়ালি কেন হয়, এই তো সূর্য, এই সূর্যের সামনে প্রত্যেকবার পৃথিবীর দ্রাঘিমা রেখাগুলো একবার করে সামনে আসবে। মানে সূর্যের সামনে এরকম করে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তো পৃথিবী, যখন ঘুরছে তখন এই দ্রাঘিমা রেখাগুলো উত্তর দক্ষিণে যেগুলো আছে সেগুলো একবার করে সূর্যের সামনে আসবে। যখনই কোনো একটা দ্রাঘিমা রেখা সূর্যের সামনে এলো, সেই দ্রাঘিমা রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়, এবং সেই দ্রাঘিমায় তখন দুপুর 12টা হয়, এবং এই দুপুর 12টার রেসপেক্টে আমরা AM আর PM নির্ধারণ করি, এটা আমরা জানি। তাহলে প্রত্যেকটা দ্রাঘিমা রেখার জন্য আলাদা আলাদা করে AM PM হবে। মানে প্রত্যেকটা দ্রাঘিমা রেখায় তো একবার করে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, তাহলে প্রত্যেকটা সময় আলাদা আলাদা করে হবে, যেটাকে বলবো স্থানীয় সময়। এই স্থানীয় সময় প্রত্যেকটা দ্রাঘিমা রেখার জন্য আলাদা আলাদা হবে। এতগুলো স্থানীয় সময় নিয়ে তো একটা ভারত বা একটা এত বড় ভারতের মতো এত বড় দেশ কোনোদিন কোনোভাবে প্রশাসনিক দপ্তর বা অন্যান্য জিনিস চালানো সম্ভব নয়। তুমি ঘর থেকে বেরোলে, তুমি ঘড়ির কাঁটা দেখে যে হাওড়া স্টেশনে এই তোমার এখন ট্রেন আছে, তুমি হাতের ঘড়ি স্থানীয় সময় দেখে বেরোলে, ততক্ষণে হাওড়া থেকে ট্রেন বেরিয়ে গেছে সেখানকার স্থানীয় সময় অনুযায়ী। এ করলে তো হবে না। তাহলে একটা স্ট্যান্ডার্ড টাইম
যেটা গোটা দেশ মেনে চলবে, সেরকম একটা স্ট্যান্ডার্ড টাইম বের করতে হবে। সেই স্ট্যান্ডার্ড টাইমটা কোথায়? না ভারতের মাঝ বরাবর এরকম একটা দ্রাঘিমা রেখা কনসিডার করা হয়েছে। সেই দ্রাঘিমা রেখার উপরে যে স্থানীয় সময়টা হয়েছে, সেই স্থানীয় সময় আমাদের গোটা সকলের দেশবাসীর এখন হাতের ঘড়িতে বা মোবাইলের ঘড়িতে মেনশন করছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? স্যার আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো। বলছি তাহলে রাশিয়া তো সব থেকে বড় দেশ, রাশিয়ারও কি ভারতের মতো একটাই না, সময়? কে বলেছে? একাধিক থাকবে। জেনারেলি কি হয়? জেনারেলি হয় কি, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট এই সময়ের পার্থক্যে মেরিডিয়ান গুলো, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান গুলো চেঞ্জ হয়। বোঝা গেছে? হ্যাঁ রাশিয়া, চায়না, ইউএসএ, এইসব দেশে একাধিক মেরিডিয়ান আছে, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান আছে। বোঝা গেছে? হ্যাঁ বুঝলাম স্যার। মনে রাখতে হবে এটা। তাহলে কি স্যার পশ্চিম মানে যে আমাদের ভারতের যে পশ্চিম দিকের রাজ্যগুলো, তারা কি আমার পূর্ব দিকের রাজ্যগুলোর থেকে বেশি সময় পায় দিনে? সবাই একই সময় পাবে, কিন্তু পার্থক্যটা কি? 24 ঘন্টা করেই পাবে। পার্থক্যটা কি? তাদের সময়টা এগিয়ে থাকবে যারা পূর্ব দিকে আছে, আর আমরা যারা পশ্চিম দিকে আছি, বা আমাদের দেশের যারা পশ্চিম দিকে আছে, তারা হচ্ছে তাদের থেকে সময়, বেশি হ্যাঁ, থাকবে। সময়টা পিছিয়ে থাকবে, আর কিছু না। আমি বললাম না যে তোমার হচ্ছে যে ধরো এতে কি বলে, তোমার অরুণাচল প্রদেশে যদি 5টার সময় সূর্যোদয় হয়, কারণ কি 5টার সময় হবে? কারণ কি না, এই রকম করে সূর্য তো পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে ঘুরছে, তাহলে অরুণাচল প্রদেশ সবার আগে সূর্যের কাছে আসবে, তাহলে সেই জায়গাতে আগে সূর্যোদয় হয়ে যাবে। তারপরে 2 ঘন্টা পরে তখন গুজরাটের এখানটাতে এই মেরিডিয়ানের উপরে সূর্য লম্বাভাবে কিরণ দেবে। তার মানে এই 2 ঘন্টার সময়ের ব্যবধানে সূর্য কিরণ দিচ্ছে। বোঝা গেছে? অনেক বেশি। তোমার হচ্ছে যে ভারতে এখন কনসিডার করা হচ্ছে এই নাগাল্যান্ডের কাছাকাছি, এই মেঘালয়ের কাছাকাছি এরকম একটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কনসিডার করার কথা ভাবা হচ্ছে, তবে সেটা এখনো লাগু হয়নি। সেটা হবে বলে ঠিকও নেই, তার হবে বলে মনে হয় না। তবে স্যার হ্যাঁ, এই হ্যাঁ, বলছি যে এই যে কনসেপ্টটা মানে এই যে সময়ের এটা মানে ঠিক গুলিয়ে যাচ্ছে, ঠিক মানে ঘেঁটে যাচ্ছে মাথায়। কেন কেটে যাবে? আচ্ছা, একটা কথা বলি, অত খাটিয়ে লাভ নেই। আমি একটা সিম্পল কথা বলি, কোশ্চেন যদি আসে যে পূর্ব থেকে পশ্চিমের সময় পার্থক্য কত, তুমি বলো এক কথাতে, বলো কত সময়, বলো কত মিনিট, কত ঘন্টা? আমাদের পূর্বতম বিন্দু এবং পশ্চিমতম বিন্দুর মধ্যে সময় পার্থক্য কত? স্যার 2 ঘন্টা। হ্যাঁ, 2 ঘন্টা, ব্যাস অতটুকুই মনে রাখো। বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা কলকাতার রেসপেক্টে আমাদের স্ট্যান্ডার্ড মেরিডিয়ানের থেকে সময়ের পার্থক্য কত? 24 মিনিট। অতটুকুই মনে রাখো। যেটা বললাম সেটা আবার একবার নতুন করে তোমরা এই রেকর্ডিংটা শুনে নেবে, অবশ্যই বুঝতে পারবে। ইনস্ট্যান্ট গুলিয়ে যেতে পারে, আমি যখন বলবো রেকর্ডিংটা শুনিয়ে নেবে, রেকর্ডিংটা শুনে নিলে দেখবে আর কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? ওকে স্যার। স্যার ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, আজকে এইখান পর্যন্তই হোক। আমি পিডিএফটা স্যারকে দিয়ে দেবো, অবশ্যই তোমাদের পিডিএফটা স্যার তোমাদের গ্রুপে দিয়ে দেবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। চল। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার ক্লাস কি শেষ হয়ে গেছে? ক্লাস এইমাত্র শেষ হলো স্যার। হ্যাঁ, একটু প্লিজ তোমরা ক্লাসে একটু ফিডব্যাক শেয়ার করো। আমি বলবো সবাই দরকার নেই, কিন্তু যারা একটু আগ্রহী আছো অ্যাটলিস্ট একটা দুটো লাইন লিখো যে আমি 8টায় ক্লাস শুরুর আগে যে কথাগুলো বলেছিলাম তা কতটা সত্যি হলো। একটা হাইপোথেসিস ধরে নিচ্ছি যে হ্যাঁ ক্লাসটা এরকম, তো আমি কতটা কি সত্যি বললাম সেটা যদি একটু শেয়ার করো একটু গ্রুপে প্লিজ। এরকম নয় যে খুব ভালো, সুন্দর, দারুণ, থ্যাংক ইউ স্যার, এরকম না। মানে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা পরিশ্রমের ফল কি দুটো লাইন পাওয়া যাবে না? এটা জানতে চাইছি। আমি সময় নেব না, তোমরা তো দেখেছো এই তো আজ 3 দিন চলছে, অলরেডি 2 দিনে দেখেছো তো যে আমি 2 মিনিট বলছি যে 2 মিনিটই রাখবো, তার বেশি না। কিন্তু অ্যাটলিস্ট দুটো লাইন কি পাবো না? সেই একই জিনিস, ভেরি গুড ক্লাস, খুব ভালো লাগলো, এটাতে কিছু বোঝা যায় না গো। স্যার আমি তাহলে বেরিয়ে যাচ্ছি নাকি স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। ঠিক আছে, স্যার ঠিক আছে। পিডিএফটা আমাকে শেয়ার করে দিন। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। ঠিক, থ্যাংকস।
একটু প্লিজ লেখো, একটা দুটো লাইন লিখলেই হবে। যে আমি যে কথাটা বললাম যে হ্যাঁ জিওগ্রাফি আমরা সবাই জানি, এমন কেউ নেই যে আমরা জিওগ্রাফি জানি না, এমন কেউ নেই। তো সেই জায়গা থেকে জাস্ট আমি এটা জানতে চাচ্ছি। আর আগামীকাল যে ক্লাস হচ্ছে সেটা নিয়ে আমি বলবো, দেখা যাক সেটাও কতটা কি সত্যি হয়। একটু যদি একটা দুটো লাইন লেখো, বেশি চাইছি না, আমি একটা দুটো সেন্টেন্স, যে হ্যাঁ তোমার কি লেগেছে, তো কেমন লেগেছে, মানে সেটাতে তোমার জোর করে কিছু লিখতে হবে এমন না, তোমার যদি খারাপ লাগে সেটাও তুমি লিখবে, যে হ্যাঁ আমার এই জায়গাটা খারাপ লেগেছে সেটাও তুমি লেখো। কারণ ওই যে বললাম যে আমরা এমন নয় যে সবকিছু জানি, আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে শিখতে হয় প্রতিদিন। এখনো আমাকে পড়াশোনা করতে হয়, এখনো আমাকে শিখতে হয়, এখনো ধরো আমার কোথাও কোনো কোথাও ভুল হয়, আমার যদি ভুল না হতো আমি তো ভগবান হয়ে যেতাম, ভুল হয় বলে এখনো মানুষ। একটু প্লিজ তোমরা একটু শেয়ার করো, একটু প্লিজ একটা দুটো লাইনে শেয়ার করো। আমি আর 1 মিনিট সময় নেবো, তারপর আমি কোড শেয়ার করে দেবো। 35 36 হয়ে গেলে, 36 শেষ হয়ে গেলে আমি এটা শেয়ার করে দেবো, বন্ধ করে দেবো। আর আগামীকাল স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস থাকবে রাত 8টা থেকে। স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কি পাবে আমি বলে দিচ্ছি। এই পর্যন্ত তো ক্লাস নিয়ে বললাম, কালকেরটা আমি বলছি কি পাবে। আমি তো বললাম যে তোমাকে বাড়িতে আলাদা করে জিওগ্রাফি পড়তে হবে না, তুমি যদি ক্লাসটা রেগুলার মন দিয়ে করো, আর ক্লাসটা শেষ হওয়ার পর নেক্সট 24 ঘন্টার মধ্যে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস একবার দেখে নাও, তাহলে তোমার ওই ক্লাসটা আর দেখার দরকার পড়বে না, বা ওই ক্লাসটা করার দরকার পড়বে না। এবং গতকাল তোমাদের রেকর্ডিং ভিডিও পিডিএফ নোট সবার কাছে টাইমলি পৌঁছে গেছে, আজও পৌঁছে যাবে, শুধু একটু কোঅপারেট করো, আজও ঠিক টাইমে তোমাদের কাছে রেকর্ডিং ভিডিও এবং পিডিএফ নোটস পৌঁছে যাবে। চলো আমি এটাকে বন্ধ করছি তাহলে। থ্যাংক ইউ তোমাদের এত ভালো ভালো ফিডব্যাক দেওয়ার জন্য। আমি কোডটাকে শেয়ার করে দিচ্ছি। কোডটার ক্ষেত্রে আমি একটাই কথা বলি, গতকালও বলেছিলাম যে কথাটা, যে প্লিজ কেউ টাইপ মানে ছবি তুলে বা স্ক্যান করে পাঠাবে না, এটা আমার কাছে রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। আর একাধিক জিনিস লিখবে না, তোমার কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবেই, তুমি এটুকু বিশ্বাস রাখতে পারো, যাবেই তোমার কাছে। যে আমি আমার সাথে তোমার শত্রু থাকতে পারে, আমার তোমাকে ভালো লাগতে না পারে, বা তোমার ভালো লাগতে না পারে, কিন্তু সফটওয়্যার এটা বোঝে না। ওকে যখন আমি এটা দিয়ে দিচ্ছি যে ধরে নাও এখন 9টা 37 বাজে, আমি 10টা 15তে সেট করে দিলাম, তো 10টা 15 আগে যার যার চলে আসবে ও সবাইকে নিয়ে নেবে, সবাইকে নিয়ে নেবে, কারোরটা বাদ দেবে না, কিন্তু 10টা 15 পর কিন্তু আর কারোরটা নেবে না। তাই তুমি যখনই কোডটা পাচ্ছ তখনই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখো, এবং ওটাকে অবশ্যই লিখবে, ছবি তুলে বা স্ক্যান করে পাঠাবে না, প্লিজ, এটা সবার কাছে রিকোয়েস্ট। ছবি তুলে বা স্ক্যান করে পাঠাবে না, শুধুমাত্র লিখে পাঠাবে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, একাধিক মেসেজ করবে না, শুধুমাত্র কোডটুকু বলবে, ঠিক আছে? শুধুমাত্র কোডটুকু বলবে, নাম্বার একসঙ্গে থাকবে, শুধুমাত্র কোডটুকু লিখবে, আদার্স কিছু লিখবে না, স্যার আমি রাম, আমি শ্যাম, আমি যদু, আমি মধু, কিচ্ছু লিখতে যাবে না প্লিজ। আর আরেকটা কথা, যেটা আগামীকাল যেটা বলছিলাম, যে আগামীকাল স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস থাকবে। আমি ক্লাস কি হবে না হবে সে তো তোমরা ভালো বলতে পারবে, তোমরা, কিন্তু ক্লাসের পিডিএফ নোটস যেটা বলার, স্ট্যাটিক জিকে আমাদের রেল এবং স্টাফ সিলেকশন কমিশন, বিশেষ করে রেল, কারণ রেলে ইংলিশ নেই, রেলের গুরুত্ব কিন্তু এই জিকে তে খুব বেশি থাকে। মানে যারা রেলের জন্য পরীক্ষা দাও, রেলে যাদের টার্গেট এক্সাম, তাদের জন্য কিন্তু জিকে পার্টটা খুব ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? তো সেই জায়গা থেকে রিসেন্ট টাইপের যদি কম্পেয়ার করি, তাহলে তুলনামূলক রেলে রিজনিং কোশ্চেন সোজা হয় স্টাফ সিলেকশন কমিশনের তুলনায়। যেটা আমাদের কাছে বাধা হয়ে দাঁড়ায় সেটা কিন্তু ওই জিকে পার্টটা। তো জিকে পার্টে আমাদের স্ট্যাটিক জিকে মেইনলি ওখানে কিন্তু খুব আসে। তো তুমি কালকের ক্লাসে এটা বুঝতে পারবে না, এক একটা পিডিএফ খুব বড় হয় তুলনামূলক, তোমার কাছে সবকিছু চার্ট আকারে দেওয়া থাকবে, বিভিন্ন রামসার সাইট তোমার কাছে এক জায়গায় সবকিছু থাকবে। এবং ধরে নাও যে আমাদের এই মুহূর্তে যদি ধরি, ইন্ডিয়াতে আমি সঠিক জানি না, তাও প্রায় 85 এর কাছাকাছি, 85 এর কাছাকাছি রামসার সাইট রয়েছে, 2-4টে বেশি হতে পারে, আমি শিওর না, আমি আবারও বলছি ওটা আমার সাবজেক্ট নয়। তো সেই জায়গা থেকে বলছি, তুমি এক জায়গার মধ্যে সবকিছু পাবে, এবং তার মধ্যে আলাদা করে কালার দিয়ে মেনশন করা থাকবে যে এইগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো বারবার আসে। বিভিন্ন রাজ্যের নাচ,
বিভিন্ন রাজ্যের ধরো তাদের বিভিন্ন উৎসব যেগুলো দিয়ে কোশ্চেন করে। তো এইগুলো তুমি বুঝতে পারবে যে এরকম টাইপের যখন ক্লাস বা পিডিএফ নোটস গুলো তোমার কাছে আসবে, তুমি আলাদা রকম একটা ফিল করবে। তো আগামীকালকে ক্লাসটা করো, পিডিএফটা পাও, তারপরে যে আমি কতটা কি বললাম। ক্লাস তো আছে, সে তো থাকবে, সে তো আসছে। কোডটা আমি শেয়ার করছি, দেখো একবার। রয়েছে এইটা, এইটা হচ্ছে কোড, আর এইটা হচ্ছে নাম্বার। গতকালকের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই রয়েছে, দেখো। গতকালকের নাম্বারটাতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। বারবার বলছি না, তুমি করতে যাবে, টেক্সট করবে না, অন্য কোনো মোডে পাঠাবে, অনলি হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপে কি লিখবে? টুডে ইজ মাই ডে। আর নাম্বারটা কি? 9804188987। ছবি তুলে স্ক্যান করে পাঠাবে না, ছবি তুলে স্ক্যান করে পাঠাবে না, ঠিক আছে? 9804188987 এই নাম্বারে শুধু এটুকু লিখবে, টুডে ইজ মাই ডে। এটুকু কষ্ট করে লিখবে প্লিজ, এটুকু একটু কষ্ট করে লিখবে, টুডে ইজ মাই ডে। এই 9:40 আমি দিলাম, তো 9:40 থেকে 10:15 আমি ম্যাক্সিমাম হয়তো সময় দেবো, 10:15-20 আমি ক্লাস থেকে ওঠার পর 15 মিনিট হয়তো সময় দেবো। তার মধ্যে যাদের যাদের কোড আসবে তাদের কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবে। আমি আবারও বলছি যে এখানে আমার সাথে তোমার কিছু শত্রুতা থাকতে পারে, সফটওয়্যার এটা বোঝে না। তুমি যদি সঠিক কোড লিখে পাঠাও এই নাম্বারটাতে, তো তোমার কাছে ডেফিনেটলি রেকর্ডিং ভিডিও পিডিএফ নোট যাবে। এবং একাধিক মেসেজ করবে না, রিপিটেডলি বলছি, বারবার রিকোয়েস্ট করে বলছি, প্লিজ একাধিক মেসেজ করবে না। বারবার তোমার নাম লিখতে পর্যন্ত যাবে না, কোনো কিছু লিখবে না। নাম্বার একই আছে, গতকালকের নাম্বার আজকের নাম্বার একই আছে, 9804418987 নাম্বার একই আছে, ঠিক আছে? তো এই নাম্বারে কোড পাঠাবে, শুধু এটুকু টাইপ করবে, অন্য কোনো নাম্বারে কোড পাঠালে কিন্তু যাবে না। গতকালও কিন্তু অনেকে অন্য নাম্বারে কোড পাঠিয়েছিলে, তাদের কাছে যায়নি, আমি দেখেছিলাম পরে। সেটা আমার পক্ষে সম্ভব হয়নি, বা সেটা আমার পক্ষে কখনো সম্ভব না, আমি পারবো না। আমি আগে থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার পক্ষে সম্ভব না, পার্সোনালি আমার পক্ষে সম্ভব না এটা। যে নাম্বারটা দেওয়া আছে, যা যা বলা আছে তুমি মেনে চলবে, আর অন্য কোনো মেসেজ করবে না, কিচ্ছু করবে না, ওয়েট করো। 12টা, 12:30, 1টা, 2টো তোমার কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবেই। আমি সেট করে, ফাইনালি সেট করে তবে আমি ঘুমাতে যাব, এবং তোমার গ্রুপে আমি